ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছে একজন ছেলে। কাঁধে রয়েছে একটা ব্যাগ। গায়ের পোশাক আশাক ভার্সিটিতে থাকা বাকি ছেলে মেয়েদের তুলনায় অনেকটা নিম্নমানের। চুলগুলোর অবস্থাতেও নাই বললাম, তেলে চুপচুপ করছে। তবে এত কিছুর মধ্যে ছেলেটির মুখে লক্ষ্য করা যাচ্ছে এক অন্য রকমের আত্মবিশ্বাস। নিজের অবস্থা, নিজের পোশাক আশাক নিয়ে ভেতরে বিন্দুমাত্র সংকোচ বোধ মনে হয় না কাজ করছে তার। ছেলেটি ভার্সিটির ভিতরে প্রবেশ করার পর শুরুতেই যা দেখতে পেল তা হলো ক্যাম্পাসের একটি জায়গায় একটি স্টেজ করা হয়েছে। সেখানে ঘিরে অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে সেখানটাই হচ্ছেটা কি। আসলে আর কয়েকদিন পর ভার্সিটি ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচন করা হবে, তো সেই নিয়েই সেখানে কথাবার্তা হচ্ছে। তো চলুন আপনাদেরকে ছেলেটির পরিচয় দেওয়া যাক। ছেলেটির নাম হলো তন্ময় এবং সে প্রথম বর্ষের ছেলে। পোশাক আশাক দেখে মনে হচ্ছে দারিদ্র পরিবারের ছেলে, প্রথম বর্ষে পড়ে। তন্ময় ভার্সিটির ক্যাম্পাসের একটি ফাঁকা জায়গায় গিয়ে বসল। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে সাইডে রেখে দিল। চারদিকটা চোখ বুলিয়ে দেখছে সে। নতুন জীবন, নতুন ক্যাম্পাস, সবকিছুই যেন তার কাছে নতুন লাগছে। আশেপাশে ছেলে মেয়েগুলোকে দেখে তার অন্যরকম লাগছে, কারণ তারা তার থেকে অনেকটাই গিয়ে। সে যেন এখনো পড়ে রয়েছে 90 থেকে 80-র দশকে, আর বাকিরা তার থেকে যেন কয়েকশো গুণ এগিয়ে গেছে। তন্ময় ফাঁকা জায়গাটিতে বসেছিল, তবে হঠাৎ সে লক্ষ্য করে যে কিছুটা দূরে একটা ছেলেদের গ্রুপ থেকে তাকে ইশারা করে ডাকতেছে। তন্ময় কিছুটা অবাক হয়, কারণ তাকে তো ভার্সিটির কেউ চেনে না, তাহলে ডাকছে কেন? ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে বকে যাওয়া ছেলে। তন্ময় আর অত কিছু না ভেবে তাদেরকে এগিয়ে যেতে থাকে। তন্ময় তাদের সামনে গিয়ে দাঁড়ায়। সেখান থেকে একজন বলে, ভার্সিটিতে কি নতুন নাকি? হুম, আজকে আমার প্রথম দিন। তো এগুলা কি ওরে এসেছিস? তোরে দেখে জোগাড় মনে হচ্ছে। এই কথা বলে সবাই হাসতে থাকে। এতক্ষণ ধরে সবাই কথা বললেও একজন ছেলে চুপ ছিল, তবে এবার সে নীরবতা ভেঙে কথা বলা শুরু করে। নাম কি তোর? তন্ময় আমার নাম। তন্ময় মাথা নিচু করে, শোন, তুই যেহেতু নতুন, তোকে কিছু বিষয় জানিয়ে রাখি। এখানে আমরা যা বলি তাই চলে। আমাদের উপর কেউ কোনো কথা বলে না, আর বললে পরবর্তীতে সে আর কথা বলার মতো অবস্থায় থাকে না। এখানে সবাই বড়লোক বাবার সন্তান, সো সবসময় এরকম মাথা নিচু করে থাকবি। যা বলবো সব মেনে চলবি, বুঝেছিস? ঠিক আছে। তন্ময় বেশি কথা না বাড়িয়ে ওদের সব কথা মেনে নেয়। আর হয়তো সে চায়ও না কোনো ঝামেলায় জড়াতে। ঠিক আছে, এখন চলে যা। তন্ময় সেখান থেকে চলে গিয়ে আবার ক্যাম্পাসের ফাঁকা একটা জায়গাতে গিয়ে বসে, কারণ ক্লাস শুরু হতে এখনো অনেক দেরি। তন্ময় এতক্ষণ তার সাথে ঘটা ঘটনাগুলো রিমাইন্ড করছে এবং মুচকি মুচকি হাসছে। কিছুক্ষণ পর ভার্সিটি ক্লাসের সময় হয়ে যায়। তন্ময় ও তার ক্লাসরুমের দিকে রওনা দেয়। আজ সকালে নদীর ধারে একটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লোকটিকে খুব বাজেভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশের পাশে লেখা রয়েছে নাইটমেয়ার, যার অর্থ দুঃস্বপ্ন। একজন সিনিয়র ইন্সপেক্টর এই বিষয় নিয়ে কথা বলছেন। সংবাদ মাধ্যম কর্মী তাকে প্রশ্ন করছেন, হঠাৎ করে এমন মৃত্যু এবং এমন চিহ্ন রীতিমতো কি পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করছে, নাকি কোনো অন্য এক আতঙ্কের সৃষ্টি হতে চলেছে আমাদের দেশে, নাকি এ কোনো অগ্রিম হতে যাওয়া প্রলয়ের পূর্বাভাস? আসলে এত তাড়াতাড়ি তো সবটা বলা সম্ভব নয়। আমাদেরকে কারো ইনভেস্টিগেশন করতে হবে, এ বিষয়ে আরো গভীর পর্যবেক্ষণ করতে হবে। এটা কি কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে করা, নাকি কোনো এক নতুন গ্যাংয়ের আগমন ঘটলো, সেই বিষয়টা আমাদের খতিয়ে দেখতে হবে। আর মৃত ব্যক্তির নাম হলো আরিফ। ইনি সমাজে মোটামুটি স্বনামধন্য একজন ব্যক্তি ছিল, সমাজসেবক ছিলেন। তার এই ধরনের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতন নয়। আমরা যত দ্রুত সম্ভব তাকে খোঁজার চেষ্টা করব এবং আশা করি আমরা খুঁজে বের করব। আমার কাছে এইটুকু বলার ছিল, এখন আর কিচ্ছু বলার নেই। আমাদের কাজ করতে দিন। ইন্সপেক্টর উক্ত কথাটি বলে সেখান থেকে চলে যায়। এরপর সংবাদ মাধ্যম কর্মীটি বলতে থাকে তার চ্যানেলের উদ্দেশ্যে, দেশে হঠাৎ করে এমন এক পরিস্থিতি সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। একজন বা একাধিক ব্যক্তি একটি স্বাধীন দেশে এভাবে অরাজকতা ছড়ানোর চেষ্টা করছে, যা কখনোই কাম্য নয়।
খুন করার পর রীতিমতো সে আমাদের পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করছে। আসলে কে এই নাইটমেয়ার? আপনাদের জানার সুবিধার্থে বলে দিতে চাই যে নাইটমেয়ার শব্দের অর্থ হলো দুঃস্বপ্ন। তবে কি আসলেই আমাদের দেশে সবার জীবনে দুঃস্বপ্ন নামতে চলেছে? উঠতে চলেছে কি এক নতুন প্রলয়? আমরা বিখ্যাত সমাজসেবক আরিফ সাহেবের এমন নির্মম মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা আশাবাদী আমাদের দেশের পুলিশ প্রশাসন আইন ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী এবং তারা খুব শীঘ্রই এই খুনিকে নিজেদের তালু বন্দি করবে। এই অবস্থার অন্তিম পরিণতি দেখতে হলে থাকতে হবে আমাদের সঙ্গেই এবং চোখ রাখতে হবে চ্যানেল 32-এ। দেশে এমন এক উত্তেজনা এখন সৃষ্টি হয়েছে সামান্য একজনের মৃত্যুতে, যা আসলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। সামান্য একজন বললে ভুল হবে। আরিফ সাহেব ছিলেন দেশের স্বনামধন্য বিজনেসম্যান এবং একজন সমাজসেবক, এবং তিনি মন্ত্রী আশরাফুলের খুবই কাছের লোক ছিলেন। মন্ত্রী আশরাফুল বললে ভুল হবে। বর্তমান সময়ে আন্ডারওয়ার্ল্ডের কিং আশরাফুলের খুবই কাছের লোক ছিলেন আরিফ সাহেব। আশরাফুল দেশের একজন মন্ত্রী, তবে তিনি একজন খুবই জঘন্য ব্যক্তি, যা কেউ জানে না। সে সবার সামনে মুখোশ পরে থাকে। এমন কোনো অবৈধ কাজকর্ম নেই যে সে করে না। তার হাতে কত নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। দেশের কত মূল্যবান সম্পদ বাইরের দেশে পাচার হয়েছে, কিন্তু সমাজের চোখে সে তারপর একজন সমাজসেবক হিসেবেই রয়ে গেছে। যারা যারা তার সত্য উদ্ঘাটন করতে এসেছিল তারা কেউ আর বেঁচে ফেরেনি। কারো কারো লাশ পাওয়া গিয়েছে, আবার কারো কারো লাশ হারিয়ে গিয়েছে স্মৃতির অন্ধকারে। আর এই আশরাফুল, এই লোকটি হলো আরিফ। মৃতদেহ আজকে পাওয়া গিয়েছে এবং যে খুন হয়েছে বর্তমানে এক আতঙ্ক নাইটমেয়ারের হাতে। তবে কি নাইটমেয়ার এসেছে দেশ থেকে অপরাধকে সরাতে, নাকি অন্য কোনো কারণে? তন্ময় তার ক্লাসরুমে বসে আছে। সব থেকে শেষের যে বেঞ্চটা, ওইখানে এসে বসে আছে এবং তার সাথে কেউ বসেনি, কারণ তার স্ট্যাটাস অন্য কারোর সাথে চায় না। হঠাৎ করে তন্ময় লক্ষ্য করে যে আমান ও তার বন্ধুরাও তার ক্লাসেরই। আমানরাও বিষয়টা লক্ষ্য করে। কিছুক্ষণ পর ক্লাসে এক মেয়ে প্রবেশ করে। তার প্রবেশ করা মাত্রই সমস্ত ছেলে তার দিকে তাকিয়েছিল। আর কেনই বা থাকবে না? এমন সুহাসিনী সুকেশিনী মেয়ের দিকে যে কেউই তাকিয়ে থাকবে। তন্ময়ও তার ব্যতিক্রম না। তবে সে অবশ্য একবার তাকিয়ে পরে আর চোখ নামিয়ে নেয়। মেয়েটি হলো ঋতু। বাংলাদেশের নামকরা সংবাদ মাধ্যম টিভি চ্যানেলের মালিক এর মেয়ে হলো ঋতু। ক্লাসের টপারও সে। ভার্সিটির সব থেকে সুন্দর মেয়েটি হলো ঋতু। প্রতিটি ছেলের ক্রাশ সে। ঋতু যখন তার বান্ধবীদের সাথে ফার্স্ট বেঞ্চে বসে, তখন থেকে তার দিকে তাকিয়েছিল আমান। আমান আসলে শুরু থেকে ঋতুকে অনেক পছন্দ করে, তবে ঋতু আমানকে কোনো পাত্তাই দেয় না। আমান যদিও ইচ্ছে করে জোর করে অনেক কিছু করতে চায়, কিন্তু ঋতুর তো কম পাওয়ার না। দেশের নাম্বার 1 নিউজ চ্যানেলের মালিক রাজীব চৌধুরীর মেয়ে সে, তাই এমন কিছু করতে চাইলেও পারে না। কিছুক্ষণ পর ক্লাসে স্যার প্রবেশ করেন। স্যারের হাতে অনেকগুলো কাগজ, হয়তো কোনো পরীক্ষার রেজাল্ট এটি। স্যার সবার উদ্দেশ্যে বলতে থাকে, তোমাদের লাস্ট যে এক্সামটা হয়েছিল সেটার রেজাল্ট আমার হাতে রয়েছে, তবে ফলাফল একই রকম। এবারও কেউ ঋতুকে বিট করতে পারেনি। প্রতিবারের মতো এবারও ফার্স্ট হয়েছে ঋতু চৌধুরী, এবং সেকেন্ড হয়েছে আলিশা জাহান, এবং তৃতীয় হয়েছে তৃষা রায়। তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস। এবং সবার জন্য একটি কথা, তোমাদের সামনে আরেকটা এক্সাম হবে, তো তোমরা সবাই ভালো করে সেটার প্রস্তুতি নাও। ওকে স্যার। অবাক করা বিষয় হলো যে 3 জন ফার্স্ট হয়েছে, তারা একে অপরের খুব ভালো বন্ধু। স্যার সবার উদ্দেশ্যে এত কিছু বলছে, হঠাৎ করে তার চোখ যায় একদম শেষের বেঞ্চে থাকা ছেলেটির দিকে। স্যার ছেলেটিকে উদ্দেশ্য করে বলে, হে ইউ, স্ট্যান্ড আপ। তন্ময় বুঝতে পারে যে স্যার তাকেই বলছে। তন্ময় দাঁড়িয়ে যায়। আর ইউ নিউ ইন দিস ভার্সিটি? ইয়েস স্যার। ও, তবে ভার্সিটি আসছো? একটু তো পরিপাটি হয়ে আসা উচিত। তোমার বাবা কি করেন? স্যার আমার বাবা মা কেউ নেই, ওনারা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। কিছুক্ষণের জন্য ক্লাসের মধ্যে নীরবতা বিরাজ করছিল।
যেখানে একটু আগে সবাই জেনে হাসাহাসি করতেছিল, তারা সবাই থেমে যায়, যেন নির্বাক হয়ে গেছেন। কিছুক্ষণ চুপ থেকে স্যার বলতে থাকেন, ও আচ্ছা, সরি। না স্যার, সমস্যা নেই। তাহলে তোমার পড়াশোনার খরচ কিভাবে চলছে? আসলে স্যার আমি কয়েকটা টিউশনি করি, তা দিয়েই চলছে। ও আচ্ছা, ভালো মতো পড়াশোনা করো। সিট ডাউন। তন্ময় তার সিটে বসে যায়। এতক্ষণ সবাই তন্ময়ের দিকেই তাকিয়েছিল, তার কথা শুনতে ছিল। এরপর স্যার তার ক্লাস নিতে থাকেন। ক্লাসের শেষ পর্যায়ে পৌঁছে স্যার বলেন, তোমরা সবাই সাবধানে থাইকো। দেশে হঠাৎ করে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে। দেশের একজন স্বনামধন্য বিজনেসম্যান এবং সমাজ সেবক আরিফ সাহেবকে কোনো এক অপরাধ গোষ্ঠী হত্যা করেছে। শুধু তাই নয়, এবং তার লাশের পাশে সে তার নামও লিখে দিয়ে গিয়েছে। তবে তার একটি ছদ্মনাম। নামটি হলো নাইটমেয়ার, যার অর্থ দুঃস্বপ্ন। সে তার অস্তিত্বের জানান দিতে চাচ্ছে। এক কথায় সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাদের আইন ব্যবস্থার দিকে। এখন দেখার বিষয় আমাদের পুলিশ প্রশাসন কতদূর কি করতে পারে। অনেকক্ষণ পর ঋতু কথা বলে এবং বলতে থাকে, স্যার, আমিও শুনেছি এই বিষয়ে। ভার্সিটি আসার আগে খুব নির্মমভাবে আরিফ চৌধুরীকে মারা হয়েছে। সব থেকে আতঙ্কের বিষয় যে অপরাধী খুন করার পর নিজের একটা প্রমাণ রেখে যাচ্ছে। এর মানে হতেই পারে যে ভবিষ্যতে আরো অনেকে হয়তো তারাতে মারা যেতে চলেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ ঋতু। স্যার তার ক্লাস করিয়ে ক্লাসরুম ত্যাগ করে। মন্ত্রী আশরাফুল তার অফিসে বসে আছে এবং তার সামনে বসা রয়েছে তার খুবই বিশ্বস্ত লোক রেজাউল। তার টিমের একজন লোক, অর্থাৎ তারই মাফিয়া চক্রের একজন ব্যক্তি, যার নাম আরিফ। তার লাশ পাওয়া গিয়েছে। আর যাকে মেরেছে নাইটমেয়ার নামের কেউ একজন। সে মূলত আশরাফুলকে চ্যালেঞ্জ করছে তার এই কর্মকাণ্ডের মাধ্যমে। কার এত বড় সাহস হলো আমার লোকেদের হত্যা করার? আসলে স্যার, নতুন কেউ একজন হয়তো মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। হয়তো আপনার মাফিয়া অর্ডার কেড়ে নিতে চাইছে সে। আমার মাফিয়া রাজ্য আমার থেকে কেড়ে নেবে এমন কেউ এখনো জন্মায়নি, আর কোনো দিন জন্মাবেও না। যে মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে, তার মাথা চাড়া দিয়ে ওঠার আগেই তার মাথাকে তার শরীর থেকে আলাদা করে দেয়। জি স্যার, আমি অলরেডি আপনাদের লোকদের এই বিষয়ে জানিয়ে দিয়েছি এবং তারা তাকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আমরা আশাবাদী খুব দ্রুত ওকে খুঁজে বের করব। যত দ্রুত সম্ভব ওকে ধর। আমার তিলে তিলে গড়ে তোলা এই সাম্রাজ্য কোথাকার এক ছেলে এসে আতঙ্ক ছড়াচ্ছে আমাদের মধ্যে। জি বস। এই কথা বলে আশরাফুল বেরিয়ে যায় তার একটু সমাবেশে। যেহেতু সে মন্ত্রী, তাই তাকে প্রায়শই নিজের ইমেজ ভালো রাখার জন্য বিভিন্ন সমাবেশে গিয়ে বক্তৃতা দিতে হয় এবং সে প্রায় ঘন ঘন দেশের জনগণের মধ্যে ত্রাণ বিতরণ করে এবং গরিব মানুষদেরকে অনেক কিছু দান করে। এতে করে জনগণের কাছে তার ভাবমূর্তি একদম ঠিক থাকে এবং সে একজন সমাজসেবক, জনদরদি মন্ত্রী হয়ে থেকে যায়। কিন্তু তার এত কিছুর পেছনে যে রয়েছে একটি ভয়ানক ব্যক্তিত্ব, আসলে কেউ জানে না। এমন কোনো অবৈধ কাজ নেই যা সে করেনি। ড্রাগস স্মাগলিং থেকে শুরু করে নারী পাচার, শিশু পাচার সহ দেশের অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সম্পদ সে দেশের বাইরে পাচার করেছে এবং আজ অবধি যারা যারা তার বিরুদ্ধে প্রমাণ নিয়ে কথা বলতে এসেছিল তাদেরকে সে নির্মমভাবে হত্যা করেছে, যাদের মধ্যে রয়েছে বিভিন্ন সাংবাদিক, দেশপ্রেমিক পুলিশ, ক্রাইম ব্রাঞ্চের অফিসার এবং অনেক সাধারণ ইনফ্লুয়েন্সার। তবে হঠাৎ নাইটমেয়ার নামের একজনের উৎপত্তি এবং আশরাফুলের একজন লোকের খুন হওয়া একটু হলেও তাকে আতঙ্কিত করেছে, প্রশ্নবিদ্ধ করেছে। তবে নাইটমেয়ার কি আশরাফুলের বিরুদ্ধে কাজ করার জন্য এসেছে, নাকি অন্য কোনো কারণে এসেছে, নাকি সেও কোনো এক ভয়ঙ্কর অপরাধী এক নতুন অপরাধ জগতের সৃষ্টি করতে চলেছে? এমন অনেক শত প্রশ্নের জন্ম দিয়েছে আজকে সকালের একটি লাশ। রাত্রি 1:15। রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে বাড়িতে ফিরছে ইন্সপেক্টর আকিব। একজন পুলিশ সদস্য হলেও সে আসলে মন্ত্রী আশরাফুলের একজন সহকারী। আকিব মূলত আশরাফুলের সকল কাজকর্মের একটা ভালো মাধ্যম, আর তার হাতে অনেক নিরপরাধ মানুষের প্রাণ গিয়েছে। আর এর কারণ সে টাকার কাছে হেরে গিয়েছে।
সে মন্ত্রী আশরাফুলের টাকার লোভে পড়ে আজকে এই জায়গায় পৌঁছেছে। গাড়ি চালিয়ে যে সে বাড়ি ফিরছে বললে ভুল হবে। মাতাল হয়ে বাড়িতে ফিরছে সে, নেশায় মত্ত হয়ে গাড়ি চালাচ্ছে সে। আঁকাবাঁকা ভাবে তার গাড়িটি চলছে। হঠাৎ একটি জঙ্গলের রাস্তা পড়ে তার সামনে এবং সে চুপচাপ গাড়ি চালিয়ে যেতে থাকে এর মধ্যে দিয়ে। হঠাৎ করে তার গাড়ির একটু সামনে একটি গাছের ডাল ভেঙে পড়ে। সে তার গাড়িটি থামিয়ে দেয়। এমন সময় খেয়াল করেছে একটি মোটরসাইকেলে করে একজন ব্যক্তি তার দিকে এগিয়ে আসছে। ব্যক্তিটি তার কাছে এগিয়ে আসার পর গাছের ডালটির সামনে গিয়ে থেমে যায় এবং ওখানে দাঁড়িয়ে পড়ে। আগন্তুক ব্যক্তিটি এখানে দাঁড়িয়ে পড়ার পর আরও একটি মোটরসাইকেল করে একজন আসতে থাকে। এইভাবেই আরও একটি মোটরসাইকেলে সে দাঁড়িয়ে যায় বাকি মোটরসাইকেলগুলোর পেছনে। আকিব এতক্ষণ গাড়ির ভেতর থেকে সবটা দেখে যাচ্ছিল। সে নিঃশব্দে না থেকে বলতে শুরু করে, এই তোরা কারা, আর এইভাবে রাস্তা আটকে রেখেছিস কেন? অপর দিক থেকে কোনো উত্তর আসে না। আকিব আবার বলে, কে তোরা? এবার সামনে থাকা তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি মোটরসাইকেলটি থেকে নামে। তার মুখে মাস্ক পরা, শুধু তার মুখে বললে ভুল হবে, বাকি দুজনের মুখেও মাস্ক পরা। আগন্তুক ব্যক্তিটি গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। আগন্তুক ব্যক্তিটির এইভাবে তার সামনে আসা দেখে আকিব গাড়ি থেকে নামে এবং তাদের উদ্দেশ্যে বলতে থাকে, এই কে তোরা, এমন সংসেজে আসিস কেন? রাস্তা থেকে এ ডাল সরা। আমি হলাম ইন্সপেক্টর আকিব। এইবার প্রথমবারের মতো আগন্তুক ব্যক্তিটি কথা বলে এবং বলে, আমি হলাম তোর মৃত্যুদূত। হঠাৎ এমন এক কথা শুনে আকিব জোরে জোরে হাসতে থাকে এবং বলে, হাসালি, তুই কি এত রাতে আমার সাথে মজা করছিস? আমি সবার সাথে মজা করি না, আর মজা করাটা আমার সাথে যায় না। এই বলে আগন্তুক ব্যক্তিটি তার কোমরে গুজে রাখা একটি বন্দুক বের করে। এবার আকিব একটু ভয় পেতে থাকে। এই এই কি করছিস তুই? মজা করছি। আমার কিছু হলে আশরাফুল স্যার তোকে ছাড়বে না। তোর আশরাফুল স্যারই তো আমার টার্গেট। তবে তার আগে তো তোকে মারতে হবে, কারণ সেদিন রাতের নির্মম গণহত্যার সাক্ষী ছিলি তুইও। দেশের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও তুই তোর দায়িত্ব পালন করিসনি। এবার আমি তোকে দেখাবো মৃত্যু যন্ত্রণা কেমন হয়। যখন নিজের জীবন বাঁচানোর জন্য চিৎকার করবি, তখন তোকে বাঁচাতে কেউ এগিয়ে আসবে না। সবাই শুধু হাসবে, বিদ্রূপ করবে তোর উপর। আর তখন তুই বুঝবি সেদিনের রাতটা কেমন ছিল ওই মানুষগুলোর জন্য। আগন্তুক ব্যক্তিটির এমন ধরনের কথা শুনে আকিব ভয়ে আতঙ্কে তার কোমরের পিস্তল বের করে আগন্তুক ব্যক্তির দিকে তাক করে গুলি চালাতে যাবে। এমন মুহূর্তে সামনে থাকা ব্যক্তিটি ন্যানো সেকেন্ডের ব্যবধানে তার হাতে থাকা বন্দুকটির ট্রিগারে চাপ দেয় এবং বন্দুক থেকে একটি বুলেট বের হয়ে আকিবের ডান হাতে গিয়ে লাগে। ডান হাতে গুলি খাওয়ার পর তার হাত থেকে বন্দুকটি ছিটকে পড়ে যায়। আকিবের হাত দিয়ে রক্ত ঝরতে থাকে এবং সে ব্যথায় চিৎকার করতে থাকে। আমায় মারবি তুই? কে তুই, আর আমায় কেন মারছিস? শুনবি আমি কে? শোন তাহলে। আমি হলাম তোদের দুঃস্বপ্ন। আমি হলাম দ্য নাইট মেয়ার, যে একে একে তোদের সবাইকে মারবে। যারা যারা অপরাধ করেছে, অপরাধ হতে দেখেছে, অপরাধের সঙ্গে জড়িত ছিল, তারা কেউ বাঁচতে পারবে না। সবাই মরবে এবং এই দেশ বাঁচবে। দেশের সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার হবে। আরিফকে তো মেরেছি, খুব সমাজসেবক হয়ে গেছিল, কিন্তু মুখোশের আড়ালের থেকে তার সেই জঘন্য কাজগুলো তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এবার তোর পালা। নাইটমেয়ার নামটি শুনে আকিব অনেক ভয় পেয়ে যায়। তার মনে তার বেঁচে থাকা নিয়ে প্রশ্ন জাগতে থাকে। সে কি আদেও আর বাঁচতে পারবে নাকি মারা পড়বে সে? আমায় ছেড়ে দাও, আমি আর কখনো কোনো অপরাধ করব না, দেশের জন্য কাজ করব আমি এখন থেকে। ছেড়ে দেব তাও আবার তোকে? তোর মৃত্যু আজকেই লেখা ছিল রে।
তাই তোকে মরতেই হবে। উপরে গিয়ে ক্ষমা চাস। আর হ্যাঁ, নামটা মনে রাখিস, নাইটমেয়ার, তোদের দুঃস্বপ্ন। এই কথা বলে নাইটমেয়ার আকিবার দিকে বন্দুকটি তাক করে পরপর কয়েক কভার ট্রিগারে চাপ দেয় এবং বন্দুকটি থেকে বুলেট বেরিয়ে আকিবের বুকে কপালে পেটে ঢুকে যায় এবং পড়ে থাকে আকিবের নিথর দেহ। আরও একটা গেল। এভাবে সবাই মরবে যারা দেশের ক্ষতি চায়, এবং সেদিনের রাতে সে ভয়ানক গণহত্যার সাক্ষী ছিল, তারা এক প্রলয়ের গর্ভে হারিয়ে যাবে। এরপর সে তার সাথে থাকা বাকি দুজন ব্যক্তিকে নির্দেশ দেয় কিছু একটা করার জন্য। তারপর তারা সেই স্থানটি ত্যাগ করে। তবে এই হলো নাইটমেয়ার। তবে এই মাস্ক পরে নিজের চেহারা গোপন রেখে তার কাজ করছে। তবে এতটুকু তো নিশ্চিত যে নিরীহ কাউকে মারছে না। এই শুধু অপরাধ যারা করে বা যার সঙ্গে অপরাধ জড়িত তাদেরকেই মারছে। এর মূল টার্গেট হলো মন্ত্রী আশরাফুল, অর্থাৎ মাফিয়া ওয়ার্ল্ডকে ভুল পথে চালিত করা একজন ব্যক্তি। পরদিন সকালে ঢাকা শহরে সকালে শুরুটা হয় আতঙ্ক দিয়ে, কারণ আরও একটি লাশ পুলিশ উদ্ধার করেছে। আর এবারের লাশটি হলো একজন পুলিশ সদস্যের। তার নাম হলো আকিব এবং উনি একজন সিনিয়র ইন্সপেক্টর। একজন পুলিশের মৃত্যু সারা দেশে আতঙ্ক সহ পুলিশ সদস্যদের মনের ভেতরেও একটু ভয় সৃষ্টি করতে পারে। এবার লাশের পাশে লেখা হয়েছে নাইটমেয়ার, তোদের দুঃস্বপ্ন, যার অর্থ আগেরবারের থেকেও অনেক ভয়ঙ্কর কিছু বোঝায়। এক সংবাদ মাধ্যম চ্যানেলে একটি খবর প্রচার হচ্ছে। খবরটা ছিল কিছুটা এরকম: আরও একবার আরও একটি খুন, তবে এবার খুন হয়েছে একজন পুলিশ সদস্য এবং তিনি উচ্চপদস্থ একজন পুলিশ কর্মকর্তা। দেশে কি এবার তাহলে এক অরাজকতা সৃষ্টি হতে চলেছে, যেখানে যারা আমাদের রক্ষক তারাই এই সিরিয়াল কিলারের হাতে মারা পড়ছে? তবে সেখানে আমরা কতটা নিরাপদ, এমন প্রশ্ন তো আমাদের মনে জাগতেই পারে। আমাদের প্রশাসনের উচিত আরও কঠোরভাবে এই বিষয়টি পরিলক্ষিত করা। তন্ময় ভার্সিটিতে প্রবেশ করছে। তবে গতদিনের তুলনায় আজকে তার পোশাক আশাক একটু উন্নত, চুলগুলো পরিপাটি করা। আজকে তাকে অতটাও খেত লাগছে না। তন্ময় কিছু একটা ভাবতে ভাবতে ভার্সিটির ভিতরে প্রবেশ করতেছিল। এমন সময় সে হঠাৎ করে একটি মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটির হাতে কিছু বই ছিল, সেগুলো মাটিতে পড়ে যায়। সরি, আমি আসলে দেখতে পাইনি। তন্ময় এতক্ষণ ঠিক করে মেয়েটিকে লক্ষ্য করেনি। তবে এখন সে মেয়েটির মুখের দিকে তাকায় এবং এ হলো ঋতু। রাস্তাঘাটে দেখে চলতে হয়, বুঝলা? মাথা নিচু করে হাঁটো কেন? এই কথা বলে ঋতু বইগুলো তুলতে থাকে। তন্ময় চুপচাপ দাঁড়িয়ে তা দেখতেছিল। তন্ময়কে উদ্দেশ্য করে ঋতু বলে, আজব তো তুমি, তোমার জন্য আমার বইগুলো পড়ে গেল, তুলতে তো হেল্প করতে পারো নাকি? তন্ময়ের যেন কোনো একটা সম্মান কেটে গেল। সেও ঋতুকে বইগুলো তুলতে হেল্প করে। বইগুলো নিয়ে ঋতু সেখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে তন্ময়কে উদ্দেশ্য করে বলে যায়, এখন থেকে চলার আগে মাথা সোজা করে রেখে চলবা, বুঝেছো? এই বলে ঋতু সেখান থেকে চলে যায়। তন্ময় হাবার মতো দাঁড়িয়ে থাকে। ও হয়তো ভেবেছিল ঋতু তাকে হয়তো আরো বাজেভাবে অপমান করবে, কিন্তু তেমনটা কিছুই ঘটেনি। তন্ময় যথারীতি ক্যাম্পাসের ফাঁকা একটি জায়গাতে গিয়ে বসে এবং কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে সাইডে রাখে। সে মনে মনে ভাবতে থাকে, পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য কি? কেনই বা আমরা পৃথিবীতে আসি? আর আমরা পৃথিবীতে এসে ক্ষমতা, অর্থ এগুলো নিয়ে পড়ে থাকি, কিন্তু সব কিছুই যে একদিন না একদিন প্রলয়ের গর্ভে হারিয়ে যাবে। আর এই সত্যটা তাও আমরা জানি। তারপরও কেউ কেউ সত্যটাকে মানতে চায় না। কেউ কেউ আবার এমন ধরনের কিছু কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় যা তাদের কখনো করা উচিত নয়। এতটা জঘন্যতম কাজ, অবৈধ কাজ তারা করতে শুরু করে কিছু টাকার লোভে। নিরপরাধ মানুষগুলো তাদের হাতে মারা পড়ে যায়। তবে কেউ একজন তো ঠিকই আসে সেই মানুষগুলোকে তাদের উপযুক্ত শাস্তি দিতে। তন্ময়ের মুখে এক আলাদা রকম মৃদু হাসি লক্ষ্য করা যায়। এমন হাসির কারণ কি কোনো ধ্বংসের আগম বার্তা, নাকি কোনো ভালো কিছুর সংকেত? হঠাৎ তন্ময় লক্ষ্য করে আজকে আবার তাকে আমান ও তার বন্ধুরা ডাকছে। তন্ময় কিছুটা বিরক্তি নিয়ে তাদের কাছে যেতে থাকে। কিরে, তুই ঋতুর সাথে কি কথা বললি তখন? কখন? তার মানে তন্ময়ের যখন ঋতুর সঙ্গে ধাক্কা লেগেছিল
তখন আমান সবটা দেখেছে। নাটক করিস না, কিছুক্ষণ আগেই। আসলে অপ্রত্যাশিতভাবে আমাদের ধাক্কা লাগে আর উনার হাত থেকে বইগুলো পড়ে যায়। আর উনি আমায় যাওয়ার আগে শুধু এতটুকু বলে যায় যে রাস্তাঘাটে মাথা সোজা করে হাঁটতে। ও, তো তুই দেখে হাঁটতে পারিস না রাস্তা দিয়ে? আসলে আমি দেখতে পারিনি তখন। মনটা চাইতেছে তোরে এমন মার মারি। তন্ময় চুপ হয়ে থাকে। শোন, আমি ঋতুকে ভালোবাসি, বুঝলি? ও আচ্ছা। ওর কাছে ঘেসবি না তুই। আমি তো উনার কাছে যাই না কখনো। আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে এমনটা হয়েছে। বুঝতে পারছি, তবে এমন ভুল যেন আর দ্বিতীয়বার না হয়, মাথায় রাখিস। ঠিক আছে। তন্ময় ক্লাসরুমে বসে আছে এবং ক্লাসে সকল শিক্ষার্থীরা উপস্থিত, ঋতু, আমান সবাই। কিছুক্ষণ পর ক্লাসে স্যার প্রবেশ করলো। স্যারের চোখে মুখে কিছুটা হতাশা ফুটে উঠছে। তবে এর কারণ কি? স্টুডেন্টস, তোমাদের কালকে এক্সাম, তো সবাই সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে আসবে। ওকে স্যার। তোমরা কি আজকের আরও একটি খুনের বিষয় শুনেছো? কি বলেন কি স্যার, আরো একটা খুন হয়েছে? হ্যাঁ ঋতু, আরও একটি খুন হয়েছে। আর এবার একজন সিনিয়র ইন্সপেক্টর খুন হয়েছে। একজন পুলিশ ইন্সপেক্টরের খুন হওয়ার কথা শুনে ক্লাসে উপস্থিত সকল ছাত্রছাত্রীরা অবাক হয়ে যায়। কারণ যে আততায়ী একজন পুলিশকে হত্যা করতে পারে, সে ভবিষ্যতে আরো অনেক বড় কিছু করতে চলেছে। একে যত দ্রুত সম্ভব থামতে হবে, নইলে দেশের মানুষ কেউ শান্তিতে থাকতে পারবে না। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমাদের সরকারের উচিত তার বিরুদ্ধে কঠোর স্টেপ নেওয়া। তোমরা সবাই কালকের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আসিও। উক্ত কথাটি বলে স্যার তার ক্লাস শুরু করেন এবং দেখতে দেখতে তার ক্লাস টাইম শেষও হয়ে যায়। তারপর সে ক্লাসরুমটি ত্যাগ করেন। তারপর সবাই ক্লাসরুম থেকে বের হয়ে ক্যাম্পাসে বসে যে যার মতো আড্ডা দিতে থাকে। তন্ময়ও তার ব্যতিক্রম না। তন্ময় ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে এবং কিছুটা দূরে ঋতু এবং তার বান্ধবীরা বসে আছে। কোত্থেকে হঠাৎ করে যেন ভার্সিটির সবাই একরকম আতঙ্কিত হয়ে ভেতরে ঢুকতে শুরু করলো। তবে এর কারণ কি? এর কারণ হলো নয়ন। মন্ত্রী আশরাফুলের খুবই কাছের লোক এই নয়ন। ঢাকা শহরে মন্ত্রীর হয়ে চাঁদাবাজি ওই করে। সবাই তাকে অনেক ভয় পায়, কারণ তার যখন যাকে মন চায় তুলে নিয়ে যায়। আর সব থেকে খারাপ দিকটি হলো তার মেয়ের নেশা। মেয়েদেরকে একটুও সম্মান দেয় না সে। নয়নও তার কিছু ছেলেপেলে মোটরসাইকেল নিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করে। তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নেই। তাদের দেখে সমস্ত মেয়েরা ভার্সিটির ভেতরে ঢুকতে শুরু করে। তবে ঋতু ভাবমূর্তি দেখে বোঝা যায় সে তার ভয়ে ভেতরে না যেতে চাইলেও তার বান্ধবীদের জড়াজড়িতে বাধ্য হয়। তবে ভেতরে ঢোকার কিছু আগ মুহূর্তে নয়ন তার মোটরসাইকেলটি নিয়ে গিয়ে ঋতুর সামনে দাঁড় করে। গো সুন্দরী, কি ভাবলে? ঋতু চুপচাপ, কোনো কথাই বলছে না। তোমায় যে বললাম ভালোই ভালোই আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, নয়তো আমি যদি জোর কাটাই তাহলে সমস্যা হয়ে যাবে। কি করবি তোর? হ্যাঁ, তোর কপাল ভালো আমি এখন আমার বাবাকে কিচ্ছু বলিনি, নাহলে তুই আর এখানে দাঁড়িয়ে থাকতি না। তাই নাকি? তা বলো না তোমার বাবাকে, দেখি আমার কি ছিড়তে পারে। ঋতু আর কিছুই বলে না, কারণ সে জানে এখন ওকে কিছু বলে আর কোনো লাভ নেই। ভার্সিটির ভিতরে যাওয়ার জন্য পা বাড়ায়। তবে পেছন থেকে নয়ন ঋতুর ডান হাতটি শক্ত করে চেপে ধরে। এমন আকস্মিক ঘটনায় ঋতু অনেক অবাক হয়। তার মনে এখন হালকা হালকা ভয় ছড়িয়ে পড়তে থাকে। দূর থেকে ক্যাম্পাসের একটি ফাঁকা জায়গায় বসে এই সমস্ত ঘটনা একজন খুবই মনোযোগ দিয়ে দেখছে, আর সে হলো তন্ময়। সেই ছোট থেকে মেয়েদেরকে অনেক সম্মান করে, কারণ তারা মায়ের চাঁদ। এবং তার মা যখন বেঁচে ছিল তখন তাকে একটি কথা বলেছিল যে যদি কখনো তোর দ্বারা কোনো মেয়ের অসম্মান হয় বা তোর সামনে কোনো মেয়ের অসম্মান হয়, অবশ্যই প্রতিবাদ করার চেষ্টা করবি, মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করবি। নয়ন ঋতুর হাত ধরে নিজের দিকে ধীরে ধীরে টানে। ভার্সিটির সবাই শুধু চুপচাপ দেখে যাচ্ছে, কেউ একটা কথাও বলছে না। এমনকি আমানও চুপচাপ রয়েছে, যে কিনা ঋতুকে ভালোবাসে, পছন্দ করে। তবে কোথায় গেল তার ভালোবাসা? ঋতু ভার্সিটিতে থাকা সবার মুখের দিকে একবার করে তাকাচ্ছে অসহায় দৃষ্টিতে। তার মনে একটাই প্রশ্ন, কেউ কি নেই ওকে সাহায্য করার মতো? তন্ময় দূর থেকে সবটা দেখে রাগে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়।
হঠাৎ করে তার চোখ এক অন্যরকম আগুনের উদ্ভট ঘটে। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। সে আর চুপ থাকতে পারে না। সে নয়নের কাছে যেতে থাকে। নয়ন ঋতুর হাত আরো শক্ত করে ধরতে লাগে। তবে এমন সময় নয়ন দেখে যে তার হাতের উপর কেউ এখন হাত রেখেছে, আর সেই ছেলেটা হলো তন্ময়। তন্ময় নয়নের হাত থেকে ঋতুর হাত ছাড়িয়ে নেয়। ঋতু সহ ভার্সিটির সবাই অবাকের চরম সীমায়। তন্ময় ঋতুকে ইশারা করে বলে ভেতরে যেতে। ঋতু মাথা নিচু করে ভার্সিটির ভিতরে চলে যায়। নয়ন রাগে তন্ময়ের কলার ধরে বলে, কে রে তুই? তোর সাহস কি করে হলো এমনটা করার? আমি হলাম জ্বলন্ত আগুনে, যা অদৃশ্যমান। তুই কি ভার্সিটিতে নতুন নাকি রে? তোর সাহস দেখে আমার অনেক অবাক লাগছে। হ্যাঁ, আমি নতুন, তবে আমার মনুষ্যত্ব এর উদ্ভব অনেক আগেই ঘটেছে। তোকে আজ আমি মেরেই ফেলবো। এই বলে নয়ন তন্ময়ের মুখে একটি সজোরে ঘুষে দেয়। তন্ময়ের ঠোঁট ফেটে রক্ত পড়তে থাকে। ঋতু ভার্সিটির ভিতরে প্রবেশ করার সাথে সাথেই তার বাবাকে ফোন করে, কারণ সে জানে এখন তন্ময়ের সাথে খারাপ কিছু হতে চলেছে এবং তার বাবা সঙ্গে সঙ্গে ভার্সিটিতে পুলিশ পাঠিয়ে দেয়। নয়ন ও তার লোকজন মিলে যখন তন্ময়কে আবার মারতে যাবে, ঠিক তখনই ভার্সিটির মধ্যে 2 গাড়ি পুলিশ ঢোকে। পুলিশের গাড়ি দেখে নয়ন ও নয়নের লোকজন কিছুটা অবাক হয়। তারা আর সেখানে দাঁড়ায় না, যদিও তাদের ধরলে আশরাফুল তাদের 2 মিনিটের মধ্যে ছাড়িয়ে নেবে, কিন্তু তারপরও নয়ন ও তার লোকেরা কোনো প্রকার রিস্ক নেয় না। নয়ন ভার্সিটি থেকে চলে যাওয়ার আগে তন্ময় এর উদ্দেশ্যে বলে যায়, তোর সাথে আমার দেখা আবার হবে, আর সেবারই হবে আমাদের শেষ দেখা। তন্ময় এই কথাটির প্রত্যুত্তরে কিছুই বলে না, শুধু একটা মুচকি হাসি হাসে সে, যার মাধ্যমে সৃষ্টি হয়ে গেল রহস্যের সূচনা। নয়ন ও তার লোকেরা ভার্সিটি ত্যাগ করে চলে যায় এবং পুলিশরা এসে ভার্সিটির পরিবেশটাকে আবার নিয়ন্ত্রণে আনে। সবার মধ্যে যে একরকম আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল তা তারা আবার নিজেদের কন্ট্রোলে আনে। তন্ময় আর ভার্সিটিতে দেরি করে না, নিজের কাঁধের ব্যাগটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ঋতু এসে তন্ময়কে খুঁজতে থাকে, কিন্তু তার দেখা সে তা পায় না। তার পিছে পিছে তার বান্ধবীরা ওঠে। কয়েকজনকে জিজ্ঞেস করলে তারা উত্তর দেয় তন্ময় নাকি ভার্সিটি থেকে চলে গেছে। ঋতু হতাশ হয়ে শুধু বলে, ও ছেলেটার মধ্যে কিন্তু সৎ সাহস রয়েছে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। যেখানে ভার্সিটির সবাই নিশ্চুপ ছিল সেখানে সে শুধু প্রতিবাদ। হ্যাঁ রে, ছেলেটা অনেক ভালো এবং ইনোসেন্ট দেখতে। ওর নাকি ঠোঁট ফেটে রক্ত পড়ছিল, আমার জন্য বেচারা ছেলেটা মার খাইলো। হুম, ইনোসেন্ট কিউট দেখতে, তবে পরিস্থিতির শিকার সে। আচ্ছা, ওর বাড়ির অ্যাড্রেস কই পাই বলতো? আরে বাদ দে, কাল আসলে তখন কথা বলে নিস। ঠিক আছে, তাহলে তাই করি। আমান ও তার বন্ধুরা এক প্রকার অবাক এবং রেগে আছে তন্ময়ের উপর, কারণ সে নয়নের উপর কথা বলেছে আর তার হাতে সংঘটিত হতে যাওয়া অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আর সে ঋতুকে অসম্মানের হাত থেকে বাঁচিয়েছে। তবে রাগ হওয়ার কারণটা হলো যে ঋতু চোখে এখন সে ভালো হয়ে গেছে, হিরো হয়ে গেছে। রাত 2টোর কাছাকাছি নয়ন ও তার লোকজন তাদের ডেরায় বসে তাস খেলছে। এমন সময় তাদের দরজায় নক করার শব্দ শুনতে পাওয়া যায়। এত রাতে নক করার শব্দ শুনে নয়ন অবাক এবং বিরক্ত হয়। তার মধ্যে বাইরে আবার প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। নয়ন তার একজন লোক আসিফকে বলে, যা তো গিয়ে দেখতো এত রাতে কে এসেছে। ওকে ভাই। আসিফ দরজার দিকে এগোতে থাকে। দরজার সিটকিনি খুলে সে বাইরে দেখতে পারে একজন মাস্ক পরিহিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে প্রশ্ন করে, কে তুই? অপর পাশ থেকে উত্তর আসে, আপনাদের কাছে লাইটার আছে? আসলে সিগারেট জ্বালাবো তো, তাই। আসিফ রাগের সঙ্গে সঙ্গে বিরক্ত হয়, তবে কিছু বলে না। সে আর ঝামেলা করতে চায় না, তাই সে তার কাছে থাকা লাইটারটি আগন্তুকের উদ্দেশ্যে বাড়িয়ে বলে। এই নে। লাইটারটা দিয়ে সে ব্যক্তির মুখের উপর দরজা আটকে আবার তার জায়গায় চলে যায়। নয়ন তাকে জিজ্ঞেস করলে সে সবটা খুলে বলে। কয়েক মিনিট পর আবার দরজায় নক করার শব্দ শোনা যায়। আসিফ আবার বিরক্ত হয়ে দেখে দরজার উদ্দেশ্যে রওনা দেয় এবং দরজা খোলার পর সে দেখতে পারে আবার সে একই ব্যক্তিটি দাঁড়িয়ে আছে। আসিফ তাকে প্রশ্ন করে, কি রে আবার তুই? আসলে আপনার লাইটারটা ফেরত দিতে এসেছিলাম।
আগন্তুকের মুখে মাস্ক পরা রয়েছে এবং তার পরনে একটি কালো রেইনকোট, কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমার লাইটার লাগবে না, তুই যা। আর একবার বিরক্ত করলে তোর খবর আছে। এই বলে আসিফ আরও একবার তার মুখের উপর দরজাটি লাগিয়ে দেয়। সে আবার গিয়ে তার খেলার জায়গায় বসে। না, আমি তাকে জিজ্ঞেস করলে সে নয়নকে আবার সবটা খুলে বলে। নয়ন বিষয়টা খুব একটা মাথায় নেয় না, পাগল মনে করে আবার তার খেলায় মনোযোগ দেয়। কিছুক্ষণ পর দরজায় আবার নক করার শব্দ শুনতে পাওয়া যায়। আর এবার আসিফ রাগে তার বন্দুকটি নিয়ে দরজা খুলতে যায় এবং সে দরজাটি খুলে দেখতে পারে আবার সেই একই ব্যক্তি দাঁড়িয়ে আছে। সে কোনো কিছু না বলে বন্দুকটি আগন্তুকের দিকে তাক করে এবং যেই সে ট্রিগারে চাপ দিতে যাবে, এমন সময় আগন্তুকটি একটি বন্দুক বের করে আসিফের বুক বরাবর গুলি চালিয়ে দেয়। গুলিটি আসিফের শরীর ভেদ করে বেরিয়ে যায়। গুলি চলার শব্দ শুনে নয়ন ও তার লোকজন দ্রুত সেখানে আসে এবং দেখতে পারে আসিফের মৃতদেহ পড়ে আছে। তারা প্রথমে ভেবেছিল যে আসিফ হয়তো কাউকে মেরে দিয়েছে, কিন্তু তাদের ধারণা ভুল। আসিফকেই কেউ একজন মেরে দিয়েছে এবং সেই ব্যক্তিটি তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। এই কে কে তুই, এটা কি করলি? আমায় তোরা চিনবি না, মৃত্যুদূতকে সহজে চেনা যায় না। নয়ন একটা ঠোপ গেলে তারপর বলতে থাকে, তুই যেই হোস না কেন, তুই আমার লোককে মেরেছিস, তুই এখান থেকে বেঁচে ফিরতেও পারবি না। এই বলে নয়ন তার একজন লোককে নির্দেশ দেয় আগন্তুক ব্যক্তিকে মারার জন্য। নয়নের কথা মতো লোকটি তার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু লোকটি যেই আগন্তুক ব্যক্তিটির কাছে যেতে থাকে, অমন সময় আগন্তুক লোকটি তার পায়ে গুঁতে রাখা একটি ছুরি বের করে লোকটির কপালে ঢুকিয়ে দেয়। এভাবেই একে একে নয়নের সমস্ত লোক মারা পড়তে থাকে। নয়ন এবার প্রচণ্ড ভয় পেতে থাকে, কে এই লোক একাই সবাইকে মেরে দিচ্ছে। কে তুই? আগন্তুক ব্যক্তিটি হাসতে থাকে, কোনো জবাব দেয় না। কে তুই বল? আমি হলাম নাইটমেয়ার, তোদের দুঃস্বপ্ন। নাইটমেয়ার নামটি শুনে এবার নয়ন আরো বেশি ভয়ভীত হয়ে যায়। সে বুঝতে পেরেছে আজ হয়তো মৃত্যু তার খুবই সন্নিকটে। নয়ন নিজেকে বাঁচানোর জন্য সব চেষ্টাই করতে থাকে। আমার কিছু হলে আশরাফুল স্যার তোকে বাঁচতে দেবে না। আশরাফুল? ও তো মরবে আমার হাতে, আর ভয়ানকভাবে। অনেক বড় ভুল করেছিস তুই। আমি কোনো ভুল করছি না। মেয়েদেরকে সম্মান করতে শেখো। যতবার যারা মেয়েদের সম্মান নষ্ট করেছে, নষ্ট করার চেষ্টা করেছে, তারা সবাই শাস্তি পেয়েছে, আর তুইও বাদ যাবি না। আমাকে এবারের মতো ছাড় দাও, আমি আর এমন ভুল কখনো করব না। তোকে ছাড়া যাবে না। টাটা। নয়ন নিজেকে বাঁচানোর জন্য সব চেষ্টায় করতে প্রস্তুত। নাইটমেয়ারের এমন এক কথা শুনে নয়ন কি করবে না করবে বুঝতে না পেরে তার বন্দুকটি তার দিকে তাক করে। তবে সে গুলি চালানোর আগে নাইটমেয়ার তার হাতে থাকা বন্দুকটির ট্রিগারে চাপ দেয় এবং একটি বুলেট পেরিয়ে নয়নের কপালে ঢুকে যায়। পড়ে থাকে তার নিথর দেহ। আরও একটি প্রাণ গেল নাইটমেয়ারের হাতে। তবে যা মারা গেছে সে কোনো ধোয়া তুলসী পাতা নয়। দেশের সব রকম অবৈধ কাজের সঙ্গে সে যুক্ত। মন্ত্রী আশরাফুলের হয়ে কতই না নিরীহ মানুষের প্রাণ নিয়েছে সে। তারা হয়তো পাপের খাতাটাও ভরে গেছে, তাই হয়তো তাকে মরতে হলো। পরদিন সকালে তন্ময় ভার্সিটির ক্লাসরুমে বসে আছে। শুধু তন্ময় বললে ভুল হবে, সকল শিক্ষার্থীরাই বসে আছে। কিছুক্ষণ পর ক্লাসরুমে স্যারের আগমন ঘটে এবং তার হাতে রয়েছে কিছু কোশ্চেন পেপার, কারণ আজকে তাদের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই স্যার সবাইকে সবার প্রশ্নপত্র দিয়ে দেয় এবং শুরু হয় এক্সাম। সবাই সবার মতো করে লিখে যাচ্ছে। তন্ময় লিখছে, কেউ কেউ আবার মাথা চুলকাচ্ছে প্রশ্ন কমন না পেয়ে। দেখতে দেখতে সবার এক্সাম দেওয়া শেষ হয়ে যায়। এক্সাম শেষে স্যার সবার উদ্দেশ্যে একটি কথা বলেন। আচ্ছা, এই তোমাদের একটা প্রশ্ন করতে চাই, আমি দেখতে চাই কে তার উত্তর দিতে পারে। ওকে স্যার। আচ্ছা, তোমরা বলো তো, ন্যায় প্রতিষ্ঠার জন্য যদি অন্যায়ের মাধ্যমে অপরাধের মাধ্যম বেছে নিতে হয়, তাহলে তা কি ঠিক? স্যারের এমন প্রশ্ন ক্লাসে সবাই চুপচাপ হয়ে যায়। কিছুক্ষণ পর ঋতু দাঁড়িয়ে এই প্রশ্নটির উত্তর দিতে থাকে। স্যার, আমার দৃষ্টিকোণ থেকে ন্যায় প্রতিষ্ঠানের জন্য কেউ যদি অপরাধের আশ্রয় বেছে নেয় তবে তা সঠিক নয়।
আইন তাকে সমর্থন করে না, কারণ আইন উদ্দেশ্য নয় বরং কর্মফল ও আচরণ দেখেই বিচার করে। ন্যায় অর্জনের পথ যদি অন্যায় হয় তাহলে সেই ন্যায় আর ন্যায় থাকে না। মহাত্মা গান্ধী বলেছিলেন, উদ্দেশ্য ভালো হলেও যদি পন্থা ভুল হয় তাহলে সেই ভালোর উদ্দেশ্য অর্থহীন। আমার কাছে এমন ন্যায় সম্পূর্ণই অর্থহীন। ন্যায় প্রতিষ্ঠানের জন্য আইন আছে, আইনের উপর আমাদের বিশ্বাস করতে হবে। ন্যায় অর্জনের জন্য যদি অপরাধের পথ বেছে নেওয়া হয় তাহলে সেই ব্যক্তি উদ্দেশ্য ন্যায়বান হলেও আচরণে সে দোষী। ন্যায়পথ ন্যায়ের মধ্যে দিয়েই হতে হবে, তবে সেটা সত্যিকারের ন্যায়। ক্লাসের সবাই ঋতুর উত্তরের সাথে সহমত পোষণ করতে থাকে, কারণ তার উত্তরটি যথার্থ। দারুণ বলেছ। তবে ক্লাসে কি কেউ নেই যে এর বিরুদ্ধে অবস্থান করবে, উত্তর দিতে পারবে? স্যার ক্লাসের সবার দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ রাজি হয় না। স্যার এক সময় লক্ষ্য করেন তন্ময় মুচকি হাসি হাসছে। তিনি কিছুটা বিরক্ত হয়ে বলেন, তন্ময়, তুমি এমনভাবে বলছো কেন? তুমি কি এর উত্তর দিতে পারবা? পারলে স্ট্যান্ড আপ। তন্ময় উঠে দাঁড়ায় এবং বলতে শুরু করে, যদি ন্যায় প্রতিষ্ঠার একমাত্র পথ হয়ে ওঠে অপরাধ, তবে সে অপরাধ আর অপরাধ থাকে না, সে হয়ে ওঠে এক ধরনের ন্যায়ের আর্তনাদ। এই সমাজটা বড় অদ্ভুত, যেখানে অন্যায় দিনে দিনে স্বাভাবিক হয়ে যাচ্ছে আর ন্যায় ক্রমশ নিষিদ্ধ হয়ে পড়েছে, যেখানে সত্য বললেই তকমা জোটে উস্কানি আর প্রতিবাদ করলেই বলা হয় অপরাধী। এই সমাজেই কখনো কখনো ন্যায় প্রতিষ্ঠার জন্য একজন মানুষকে অপরাধী হতে হয়। সবাই বলে অন্যায়ের বিরুদ্ধে আইন দিয়ে লড়তে হয়, কিন্তু প্রশ্ন একটাই, যদি আইনটাই অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকে তখন কি হবে? যখন আদালতের রায় নির্ধারণ করে ক্ষমতা, বিচার নয়, যখন অপরাধীরা থাকে সিংহাসনে আর সত্যবাদীরা অবস্থান নেয় মাটির নিচে, তখন কি সেই ব্যবস্থার ভিতরে থেকে ন্যায় সম্ভব? একজন যখন দেখেন তার সামনে সব দরজা বন্ধ, সব রাস্তা ধ্বংস, তখন সে নিজেই রাস্তা তৈরি করে। হ্যাঁ, হয়তো সেই রাস্তা রক্তে ভেজা, হয়তো সমাজ তাকে বলে অপরাধী, কিন্তু সেই রক্ত ঝরে ন্যায় ফেরানোর জন্য, অন্যায় নির্মূল করার জন্য। তাই স্যার, আমার মতে অন্যায়কে থামাতে যে হাত অস্ত্র তোলে, সেই হাত অন্যায়ের নয়, প্রয়োজনে ন্যায়ের প্রতীক। সে হয়তো নিয়ম ভাঙে, কিন্তু তার হৃদয়ে থাকে প্রতিবাদ, আর তার চোখে থাকে প্রতিজ্ঞা। কারণ সবাই আইন মানে, কিন্তু কেউই বলে না আইনের ওপরে আছে বিবেক, আর বিবেকের উপরে আছে মানবতা। যখন আইন ন্যায় দিতে ব্যর্থ হয়, তখন অপরাধী হয়ে ওঠে ন্যায়ের সর্বশেষ হাতিয়ার। লোকচক্ষুর আড়ালে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ দিনের পর দিন অপরাধ করে চলে, যেখানে আইন তাদের টিকিটও ছুঁতে পারে না, এমনকি আইনও হয়তো তার সাথে জড়িত, তখন অপরাধী হলো ন্যায় প্রতিষ্ঠার উত্তম মাধ্যম। তন্ময় তার বলার শেষে চুপ হয়ে যায়। ক্লাসের সবাই তার উত্তর শুনে এক প্রকার মুগ্ধ। স্যারও অবাক হয়ে তার বর্ণনা শুনছিলেন। দারুণ বলেছে তন্ময়, অসাধারণ। বসো। তন্ময় এবার তার সিটে বসে যায়। ঋতু মুগ্ধ হয়ে তার কথা শুনছিল। আসলে এই মুগ্ধ হওয়ার মতোই কথা যে সে বলেছে। স্যার ক্লাসরুম পরিত্যাগ করে চলে যান এবং যে যার মতো আড্ডা দিতে ভার্সিটির ক্যাম্পাসের দিকে রওনা দেয়। তবে তন্ময় এবার ক্যাম্পাসে যায়নি, সে গিয়েছে লাইব্রেরিতে। ঋতু তন্ময়কে খুঁজতে থাকে, কিন্তু পায় না। কালকের জন্য অন্তত একটা ধন্যবাদ দেওয়া তার উচিত। ঋতু তাকে খুঁজেই যাচ্ছে। একটা সময় তার কোনো এক ফ্রেন্ডদের থেকে সে জানতে পারে তন্ময় নাকি লাইব্রেরিতে আছে, তাই সে সময় নষ্ট না করে লাইব্রেরির উদ্দেশ্যে রওনা দেয়। ভার্সিটির লাইব্রেরি প্রায় ফাঁকা। তন্ময় এক কোণায় বসে পড়েছে। তার সামনে খোলা একটা পুরনো বই, রাষ্ট্রবিজ্ঞান ও গোপন রাজনীতি। চোখে গভীর মনোযোগ, কিন্তু মাঝে মাঝে চুপি চুপি সামনে রাখা ফোনে কোনো কিছুর রেকর্ডিং শুনছে, নিচু ভলিউমে, যেন কেউ টের না পায়। এমন সময় হঠাৎ করেই সে অনুভব করে তার পাশে কেউ একজন হয়তো তার পাশের চেয়ারটা এসে বসেছে। সে কিছুটা চমকে ওঠে, মাথা তুলে দেখে ঋতু বসে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। কালকের জন্য তোমাকে অনেক ধন্যবাদ তন্ময়। কিন্তু কেন?
ওই তো, যেখানে কেউ আমাকে সাহায্যের জন্য এগোয়নি তখন সেখানে তুমি আমাকে বাঁচিয়েছো, প্রতিবাদ করেছো। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। ও আচ্ছা, তবে ওখানে যে কোনো মেয়ে থাকলে আমি প্রতিবাদ করতাম, কারণ সমাজের মেয়েদের সুরক্ষা দেওয়া আমাদের ছেলেদেরই দায়িত্ব। তুমি খুব সুন্দর করে কথা বলো তো। আপনার কথা শোনার শক্তিটা সুন্দর, তাই আমার কথা আপনার সুন্দর লাগছে। ঋতু অবাক হয়ে যায় ছেলেটার এমন রহস্য ভাব নিয়ে কথা বলা দেখে, কারণ তার সাথে কোনো ছেলে এমন গম্ভীরভাবে কখনো কথা বলেনি। তুমি খুব চুপচাপ থাকো সবসময়, কারোর সাথে কথা বলো না। আজ লাইব্রেরিতে দেখে একা একা বসে আছো, কোনো এক্সামের প্রস্তুতি তো নিচ্ছি নাকি? হুম, এখন সামনে কোনো এক্সাম নেই, তবে জীবনের খুব বড় একটু পরীক্ষা আছে। ও আচ্ছা। ঋতু কিছুটা অবাক হয়ে বলে, তুমি আজ স্যারের প্রশ্নের উত্তর যেমন করে কথা দিয়েছো, জানো, জাস্ট অসাধারণ হয়েছে। সেভাবে তুমি আমার যুক্তিগুলোকে খণ্ডন করেছো। সত্যি তুমি প্রশংসার যোগ্য। তোমার সৃজনশীল ক্ষমতা অসাধারণ। ধন্যবাদ আপনাকে। আমি শুধু আমার দৃষ্টিকোণ থেকে উত্তরটা দিয়েছি, আর আমি মনে করি যে একজন ভয়ঙ্কর অপরাধীকে চত্বরে নির্মূল করতে যদি কাউকে নিজের গায়ে অপরাধের তকমা গায়ে লাগাতে হয় তাহলে তাও উত্তম, কারণ এমন মানুষেরা যারা অপরাধকে চিরতরে নির্মূল করতে চায় তাদের ভাবনা সেখানে তা থেকে শুরু হয় যেখান থেকে আইনের চিন্তা ভাবনা বন্ধ হয়। আর বর্তমান সময়ে এই দেশে সত্য বলা এখন বিপজ্জনক। তোমার কথা শুনে আমি বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি। আর তুমি আসলেই অন্যরকম, সবার থেকে আলাদা। আস্তে করে কথাটি বলে ঋতু। কিছু কি বললেন? না তো, কিছু তো বলিনি। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আমার সাথে বন্ধুত্ব করে কি হবে? আমি অনেক গরিব, আর আপনার সাথে আমার স্ট্যাটাস যায় না। আপনি আমার থেকে গুণে, দক্ষতায়, পড়াশোনায় অনেক উপরে। আরে শোনো, বন্ধু হতে চাইছি, গার্লফ্রেন্ড না যে এত কথা বলছো। আমি তো তা বলিনি। তোমার কথা শুনে তাই মনে হচ্ছে। আরে না। আর শোনো, বন্ধুদের মধ্যে কে বড় লোক কে গরিব সেই বিষয়টা কখনো আসে না, যদি না তার আর সত্যিকারের বন্ধু না হয়। তা ঠিক, কিন্তু কোনো কিন্তু না। হবে কিনা এটা বলো। এক মুহূর্ত নীরবতা। আচ্ছা হলাম। ঋতু তন্ময়ের মুখে এমন উত্তর শুনে অনেক খুশি হয়। সে বলে, আচ্ছা, তুমি তো নাইটমারে এর কথা শুনেছ। তন্ময়ের চোখে এক ঝলক খেলা করে, কিন্তু মুখে কিছু প্রকাশ পায় না। হ্যাঁ, শুনেছি। আসলে এই ব্যক্তিটা নিরীহ ব্যক্তিদের কেন মেরে চলেছে? এমন সময় ঋতুরও ফোনে একটি কল আসে। ঋতু ফোনে কথা বলে অবাক, কিন্তু বিস্ময়ের চরম সীমায় পৌঁছে যায় না। জানো তন্ময়, কি হয়েছে? নয়নের মৃতদেহ পাওয়া গিয়েছে, আর একেও খুন করেছে নাইট মেরার। পাশে লেখা ছিল, নারীদেরকে সম্মান করতে শিখুন। কি বলেন? আমি ঠিকই বলছি। তবে কি এই নাইট মেয়ার ও শুধু অপরাধীদেরই মারছে? কারণ নয়ন তো অপরাধী ছিল, মেয়েদের সাথে অনেক খারাপ ব্যবহার করতো, যেমনটা গতকাল আমার সাথে করেছিল। তবে কি এ আসলে অপরাধের মাধ্যম ন্যায় প্রতিষ্ঠা করতে চাচ্ছে? যদি তাই হয়, তবে বাকি যে দুজনকে মেরেছে তাদের কি দোষ ছিল? এমনকি তাদের মধ্যে একজন পুলিশ অফিসারও ছিল। হতে পারে তারা মুখোশের আড়ালে থেকে কাজ করেছে, যা আপনি আমি কেউ জানতাম না। ঠিক বলছো তো তুমি, আমার ভয় করছে। বা আমাদেরকে জানতে দেওয়া হয়নি। আপনার কথা মতো আপনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে আপনার ভয় পাওয়াটা স্বাভাবিক। তাহলে কি বলতে চাচ্ছ, ও কি অপরাধী নয়? আমি বলিনি সে ভালো। বলেছি কেউ কেউ ন্যায়ের মুখোশ পরে অন্যায় করে, আর কেউ কেউ অন্যায়ের মুখোশ ছিঁড়ে ন্যায়ের চিহ্ন রেখে যায়। তুমি দারুণ বলো, ভালো কথা বলো, কোনো বিষয় বর্ণনা করতে পারো খুব সুন্দরভাবে। ধন্যবাদ আপনাকে। আমি তখন থেকেই লক্ষ্য করছি তুমি আমাকে আপনি করে বলছো। আরে, আমরা তো একই ক্লাসমেট, এবং সব থেকে বড় বিষয় আমরা ফ্রেন্ড। আর ফ্রেন্ডশিপে আপনি চলে না, হয় তুমি নয়তো তুই। আর আমার এইভাবে শুনতে অস্বস্তি লাগছে। আপনি তো ঠিক আছে, আপনাকে এক প্রকার সম্মান দেওয়া হচ্ছে। আবার আমার সম্মান লাগবে না। তুমি আমাকে তুমি করে বলবে, নয়তো তুই বুঝেছো? বুঝলাম, তবে একটু সময় লাগবে। আচ্ছা, সময় নিলাম, তবে সময়সীমা খুবই সীমিত। যা করব খুবই তাড়াতাড়ি,
মানে আজকের দিনটাই তোমার সময়, বুঝলা? এত কম সময়? হুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে থাকো, পরে কথা হবে। আমার এখন যেতে হবে। ঠিক আছে, যান। ঋতু চলে যায়, কিন্তু দরজা থেকে একবার ফিরে তাকায় তন্ময়ের দিকে। তন্ময় তাকায় না, তবে চোখে এক ধরনের অভিমান আর অভ্যস্ততা মিশে থাকে। ঋতু কিছুটা হতাশে লাইব্রেরিতে ত্যাগ করে চলে যায়। এর কিছুক্ষণ পর তন্ময় ও সেখান থেকে চলে যায়। নয়নের লাশ পাওয়া গিয়েছে আজ। পুলিশ আজকে কিছুক্ষণ আগে নয়নের মৃতদেহটি উদ্ধার করে এবং এবারের ফোনটিও যে করেছে সে একই ব্যক্তি। মারার পদ্ধতি একই রকম এবং তারপরে প্রমাণ ছেড়ে যাওয়ার অভ্যাসটাও একই রকম। তবে এবার নামের পাশাপাশি আরেকটি নতুন বাক্য যুক্ত হয়েছে, আর তা হলো নারীদেরকে সম্মান করুন। হয়তো এর মানেটা সবাই বুঝতে পারছে। নয়ন হয়তো মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করত, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মানে দাঁড়াচ্ছে নাইট মেয়েরা যাকে খুন করেছে সে কোনো না কোনো ভাবে অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে। তবে সাধারণ মানুষ তো অত কথা বুঝতে পারবে না। তারা সবাই আতঙ্কে রয়েছে। তাদের মনে হয় যে এই আত্মীয়তা তাদের কেউ মারতে পারে। তাই তারা দিনরাত প্রশাসনের কাছে একটি আর্জি জানাচ্ছে, যত দ্রুত সম্ভব একে খুঁজে বের করা হোক এবং কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। গভীর রাতে মন্ত্রী আশরাফুল তার একটি গোপন আস্তানায় বসে রয়েছে। সঙ্গে রয়েছে তার কিছু বিশ্বস্ত লোক, যারা তাকে সব কাজে সহায়তা করে। আশরাফুল এখন খুবই চিন্তিত, কারণ তার একে একে লোকজন মারা পড়ছে। প্রথমে মারা গেল আরিফ, তারপরে ইন্সপেক্টর রাকিব এবং তারপরে তার খুবই কাছের একজন লোক নয়ন, যে কিনা ঢাকা শহরে চাঁদাবাজির দায়িত্ব সামলাতো। তার মুখে চিন্তার ভাঁজ, সঙ্গে রয়েছে প্রচন্ড রাগ। কে এই নাইটমেয়ার? কেনই বা তোর তাকে ধরতে পারছিস না? স্যার, আমরা খুব চেষ্টা করছি ওকে খুঁজে বের করার, কিন্তু ও এমনভাবে ওর কাগজগুলো করছে, ওকে খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে। কাজের পর তেমন কোনো প্রমাণ রাখে না, শুধু নামটাই ফেলে যায়। তোদের দিয়ে কিচ্ছু হবে না। আর শোন, 2 দিন পরে আমাদের যে মিশনটা রয়েছে ওইটার কাজ কত দূর? হ্যাঁ বস, অনেকটা এগিয়েছে। ঠিক আছে, সবটা দেখে শুনে করবি, সাবধানে করবি। বড় মিশন কিন্তু এটা, অনেক টাকা পয়সার বিষয় আছে এটাতে। ওকে বস, আপনি একদম চিন্তা করবেন না, আমাদের দক্ষ লোক এই কাজগুলো সামলাবে। ঠিক আছে, তাহলে তাই হোক। আজ থেকে 2 দিন পর আশরাফুলের একটি অবৈধ মিশন হবে। সেখানে নারী পাচার সহ থাকবে বিভিন্ন ড্রাগস, অস্ত্র, সবকিছু চলে যাবে বাইরের দেশে। এর মধ্যেই দেশ থেকে অনেক মেয়ে অপহরণ হয়েছে এবং দেশের আইন প্রশাসন মনে করতেছে এই কাজগুলো হয়তো নাইট মেয়েরা করেছে। কিন্তু লোকচক্ষুর আড়ালে যে দাবার গুটিটা যে চালছে অন্যজন, তা কেউই বুঝতে পারছে না। পরদিন সকালে, খুব সুন্দর একটি সকালের সূচনা হয়েছে আজ। তন্ময় ভার্সিটিতে প্রবেশ করলো। প্রতিদিনের মতোই সে ক্যাম্পাসের একটি ফাঁকা জায়গায় গিয়ে বসলো। তন্ময় বসে থাকা অবস্থায় লক্ষ্য করছে ঋতু তার দিকে এগিয়ে আসছে, তার কাঁধে ব্যাগ রয়েছে। ঋতু তন্ময়ের কাছে এসে বলে, বুঝতে পারি কি? হ্যাঁ, অবশ্যই, বসুন। আবার আপনি? একটা টাইম লাগবে তো। তোমার টাইম শেষ হয়ে গেছে, এখন থেকে তুমি করে ডাকতে হবে। ঠিক আছে। তো বলো, কেমন আছো? ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। বাহ, অবশেষে তুমি বললে, শুনে ভালো লাগলো। হুম। তোমার বাবা মা কিভাবে মারা গেছেন? সড়ক দুর্ঘটনায়। অনেক কষ্টকর মুহূর্ত ছিল। তোমার তখন কত বছর বয়স ছিল? তখন আমার বয়স 11 বছর ছিল। অনেক কম বয়সে হারিয়েছো তো। তারপর থেকে নিজে নিজে মানুষ হয়েছে, পড়াশোনাটা ধরে রেখেছিলাম। ভালো করেছো। আচ্ছা শোনো। হ্যাঁ বলো। ভার্সিটি শেষ করে আজকে একটু অপেক্ষা করো তো। কেন? আজকে এক জায়গায় যাবো তোমাকে নিয়ে। আমাকে নিয়ে কেন? এত কথা বলো কেন? ওয়েট করতে বলেছি, করবা বাস। তন্ময় কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ওকে।
দূর থেকে ওদের এই বন্ধুত্ব আরেকজন পর্যবেক্ষণ করছে। আর ও হলো আমার। তার মনে তন্ময়ের প্রতি রাগ আর ক্রোধ বেড়ে চলেছে, কারণ ও ঋতুকে পছন্দ করে, কিন্তু ঋতু ওকে পছন্দ করে না। উল্টো ঋতু তন্ময়ের সাথে ক্লোজ হচ্ছে। ভার্সিটির ক্লাস শুরু হওয়ার ঘন্টা পড়ে গেল। তন্ময় ও ঋতু ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের সাথে আমানও যেতে থাকে। ক্লাসে সকল শিক্ষার্থী বসে রয়েছে। কিছুক্ষণ পর স্যার ক্লাসরুমে ঢুকলো এবং স্যারের হাতে রয়েছে গতকালকের পরীক্ষার রেজাল্ট। হ্যালো স্টুডেন্ট। হ্যালো স্যার। তোমাদের জন্য আজকে একটা অন্যরকম ঘটনা ঘটতে চলেছে। স্যারের এমন কথা শুনে ক্লাসের সবাই অনেকটা অবাক হয়ে যায় এবং উৎসুক হয়ে যায়, কারণ তারা জানতে চায় হঠাৎ কি এমন হলো। সবার উদ্দেশ্যে বলে, গতকালকের পরীক্ষার রেজাল্ট ঘোষণা করতেছি আমি। এবার থার্ড হয়েছে আলিশা। আলিশার থার্ড দেওয়ার কথা শুনে ক্লাসের সবাই অতটাও অবাক হয়নি, কারণ সেকেন্ড এবং থার্ড প্লেস তিশা এবং আলিশার মধ্যে অদল বদল হয়। আর আলিশা যেহেতু থার্ড হয়েছে, তার মানে সেকেন্ড হয়েছে তিশা, আর ফার্স্ট হয়েছে বরাবরের মতো ঋতু। সবার ধারণা এটাই। সেকেন্ড হয়েছে ঋতু। তবে এবারে ক্লাসে সবাই থমকে যায়, কারণ ঋতু সেকেন্ড হয়েছে। যা অবাক করার মতো যে মেয়েটা সবসময় ফার্স্ট হয়ে এসেছে, সে আজকে সেকেন্ড হয়েছে। এমনকি ঋতু নিজেও অবাক। এখন সবার ধারণা হয়তো তিশা এবার ফার্স্ট হয়েছে। কি হলো, তোমরা ভাবছো তাহলে ফার্স্ট কে হলো, তাই তো? তোমাদের হয়তো মনে হচ্ছে ঋতু ফার্স্ট হয়েছে, কিন্তু তোমাদের ধারণা ভুল। ঋতু চতুর্থ হয়েছে। এবার ক্লাসের সকল জনতা আরো বিস্ময়ের সাথে বলে, তাহলে স্যার ফার্স্ট কে হয়েছে? ক্লাসের সবাই জানতে চায় কে সেই ব্যক্তি যে কিনা এদেরকে পেছনে ফেলেছে, কে সেই শিক্ষার্থী যার জন্য এরা তিনজন পেছনের সিরিয়ালে চলে গেছে। তো শোনো তোমরা, এবার ফার্স্ট হয়েছে তন্ময়। স্যারের মুখে তন্ময়ের নামটি শুনে ক্লাসের অনেকে তো বলেই ফেললো। হোয়াট? কংগ্রাচুলেশনস তন্ময়। তন্ময় একটি মুচকি হাসি হেসে বলে, থ্যাংক ইউ স্যার। তোমরা জানো, আমি যখন ওর খাতাটা কাটতেছিলাম তখন আমি সেখানে এফোর্ট দেখিনি, কিন্তু যখন আমি তার খাতার গভীরে ঢুকি তখন আমি অবাক হয়ে যাই, কারণ তার সমস্ত আনসার তোমরা বাকিদেরকে বিট করতেছিল। স্যার তন্ময়ের নামে আরো কিছুক্ষণ প্রশংসা করেন, তারপর তিনি তার ক্লাসে মনোযোগ দেন। আর অন্যদিকে ঋতু তন্ময়ের ফার্স্ট হওয়ার কথা শুনে হতাশ না হয়ে খুশি হয়, কারণ তন্ময়কে যে সে পছন্দ করে, কারণ সে সব সময় ক্লাসের মধ্যে তন্ময়ের দিকে তাকিয়ে থাকে। ক্যাম্পাসে বসতে গেলে তন্ময়কে খোঁজে, ইদানিং রাত্রে ঘুমের ঘোরেও সেটার মুক্তি দেখে। তো এগুলোকে আমরা কি বলবো? একজন মেয়ে যে কিনা সবসময় ফার্স্ট হয়ে এসেছে, হঠাৎ করে তার পজিশন পিছালে অবশ্যই তার একটু খারাপ লাগার কথা, কিন্তু ঋতুর ক্ষেত্রে পুরাই উল্টো। তার তো কোনো দিকে দিয়ে খারাপ লাগেনি, বরঞ্চ সে আরো খুশি হয়েছে। ক্লাসের মধ্যে ঋতু এবার তন্ময়ের দিকে তাকায় এবং ঠিক সেই সময়টাতে তন্ময়ের চোখে তার চোখ পড়ে। দুজন দুজনকে দেখছে। তন্ময় একটু মুচকে হাসি দেয়, যা দেখে ঋতু চোখ নামিয়ে নেয় এবং ক্লাসে মনোযোগ দেয়। কিছুক্ষণ পর স্যার তার ক্লাস শেষ করে ক্লাসরুম ত্যাগ করেন। তন্ময় ভার্সিটির ক্যাম্পাসে বসে রয়েছে, কারণ তাকে ঋতু অপেক্ষা করতে বলেছিল। কিছুক্ষণ পর সেখানে ঋতু আসে। তো কি খবর বলো? এই তো ভালো, তোমার? ভালোই। তো ফার্স্ট হয়ে কেমন লাগছে বলো? আগের মতনই। আচ্ছা, এখন চলো কই? শপিং এ। কেন? আমার এক ফ্রেন্ডের বার্থডে আজকে, ওর কিছুটা তোমার মতোই দেখতে, তাই তোমায় নিয়ে যাচ্ছে। তাহলে একদম অ্যাকুরেট মাপ অনুযায়ী কিনতে পারবো। ও আচ্ছা। চলো। কই? আমার গাড়িতে। ও আচ্ছা, চলো। তন্ময় ঋতুর গাড়ির ড্রাইভিং সিটের পাশে গিয়ে বসে। তুমি ড্রাইভিং করতে পারো? ঋতু কথাটি মজা করে বলে, কারণ সে জানে জন্মের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয়, কারণ সে যে পরিবেশে বেড়ে উঠেছে সেখানে এরকম সুবিধা কখনোই ছিল না। কিন্তু তন্ময় উত্তর দেয়, পারি তো। মজা করছে আমার সাথে? না তো মজা কেন করব? সত্যি পারো? হ্যাঁ পারি। তো চলো, আমি দেখি।
তারপর তারা দুজনে দুজনের সিট চেঞ্জ করে নিল। ঋতু এখনো ভাবছে সে হয়তো মজা করছে, কিন্তু তন্ময় যখন গাড়ি ড্রাইভ করে শুরু করলো, একদম প্রফেশনালদের মতো সে গাড়ি চালাচ্ছে। ঋতু এবার অবাকের চরম সীমায়। তুমি তো খুব ভালো ড্রাইভিং করতে পারো, কই শিখছো? গাড়ি চালিয়েছি অনেকের আমি, ড্রাইভার হিসেবে। এইভাবেও নিজের পড়াশোনার খরচ চালিয়েছি। ও আচ্ছা, এই জন্য। হুম। কিছুক্ষণ পর তন্ময় গাড়িটি একটি শপিং মলের সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। প্রথমে ঋতু নামে গাড়ি থেকে, তারপর তন্ময় নামে। দুজন শপিং মলের ভিতরে প্রবেশ করে এবং ঋতু তন্ময়ের মাপ অনুযায়ী সবকিছু কিনতে থাকে। ঋতু কেনাকাটা শেষে বিল পেমেন্ট করে শপিং মল থেকে বের হয়। তারা করা শপিংগুলোর মধ্যে রয়েছে জিন্স প্যান্ট, টি শার্ট, পোলো ফুল, স্লিপ শার্ট ইত্যাদি। ঋতু সমস্ত ব্যাগ তন্ময়ের হাতে দিয়ে বলে, এগুলো তোমার। কি করছো কি? আমি কেন নিব এগুলো? এগুলো তো তোমার ফ্রেন্ডের জন্য। আরে আমার কোনো ফ্রেন্ডের বার্থডে না, আমি তোমায় এমনি এমনি বলেছি, নাহলে তো তুমি আসতেই না। ও, তবে আমি এগুলোর নিতে পারবো না। কেন বলবে না? জানি না, তবে পারবো না। তুমি কি অন্য কিছু ভাবছো তন্ময়? না তো। আমরা তো একে অপরের ফ্রেন্ড হই, সো এটাতে অস্বস্তি বোধ করে কিছু নেই। ঠিক আছে, কিন্তু তবুও। কোনো কিন্তু না, আমি এত কিছু জানি না। তুমি আর একটা কথাও বলবে না। তন্ময়কে অনেক জোরাজুরির পর সে নিতে রাজি হয়। এরপর ঋতু একটা কল আসে, আর্জেন্ট কল। সে কথা বলার পর তন্ময়কে জানায়, আমার এখন যেতে হবে। আচ্ছা, তুমি যাও, আমি চলে যাব। ওকে। ঋতু তার গাড়ির কাছে যায়। গাড়িতে প্রবেশ করার পূর্বে তন্ময়কে জোর করে বলে, এই যে শোনো, কি? মাথার চুলগুলো একটু স্ট্রেট করে ডান দিকে হেলিয়ে রাখো, এতে করে তোমাকে আরো সুন্দর লাগবে। উক্ত কথাটি বলেই ঋতু আর দাঁড়ায় না, গাড়িতে উঠে সে সেখান থেকে চলে যায়। তন্ময় হাবার মতো তার যাওয়ার দেখতে থাকে। তন্ময় পরে সেখান থেকে চলে আসে। ঋতু বাড়িতে এসে বসে আছে, এমন সময় তার আরো একটি কল আসে। হ্যাঁ স্যার বলুন। তোমার কাজ কতদূর? হ্যাঁ স্যার, আমি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। আমি অনেক প্রমাণ কালেক্ট করেছি, অনেক ইনফরমেশন কালেক্ট করেছি এই বিষয় নিয়ে আরো অনেক এগিয়ে যাওয়ার জন্য। ওকে, তবে তোমাকে কিন্তু পারতেই হবে। জি স্যার, আমি সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে। এ কথা বলে ঋতু কল কেটে দেয়। এভাবেই সময় কাটতে থাকে এবং দেখতে দেখতে মন্ত্রী আশরাফুলের মিশন কমপ্লিটের দিনও চলে আসে। আর তার এই মিশনকে নেতৃত্ব দিচ্ছে তাদের এক লোক রায়হান। তাদের সমস্ত কিছু গোছানো রেডি, এখন শুধু পাচার করবে। ৩৫ জন নারী রয়েছে বিভিন্ন ড্রাগস এবং অস্ত্র। রায়হান সহ তার কিছু লোকজন শহর থেকে অনেকটা দূরে একটু পরিত্যক্ত গোডাউনে তাদের এই অবৈধ কাজটি করছে। এমন সময় রায়হানের কাছে একটা কল আসে। তাকে ফোনটি করেছে মন্ত্রী আশরাফুল। রায়হান ফোনটি রিসিভ করে। কিরে, সব কি ঠিকঠাক? জি বস, সব আমাদেরই প্ল্যানের মতো যাচ্ছে। শোন, কোনো যেন ভুল না হয়, সবকিছু অনেক সতর্কতার সাথে করবি। হ্যাঁ বস, আমরা যথেষ্ট সতর্ক অবস্থায় আছি। গুড। আর শোন, তোর যদি এই কাজটা সফলভাবে করতে পারিস তাহলে তোদের জন্য পুরস্কার আছে। বস, আপনি একদম চিন্তা করবেন না, কাজে কোনো প্রকার ভুল হবে না। আপনি শুধু পুরস্কার রেডি রাখেন। ঠিক আছে, ভালো করে কর। আর বর্ডারে কোনো সমস্যা হবে না, আমার সব ঠিক করা আছে, নিশ্চিন্তে যা। ওকে বস। এই বলে আশরাফুল তার কল কেটে দেয়। রায়হান তার লোকদের উদ্দেশ্যে বলতে থাকে, কিরে, তোদের কাজ কত দ্রুত? সবকিছু রেডি? হ্যাঁ ভাই, আমাদের সকলের কাজ রেডি। আপনার অর্ডার পেলে এখন আমরা শুধু আমাদের পরবর্তী কাজটা করব। ঠিক আছে, তাহলে তাই হোক। রায়হান তার কাছে একজন লোক করিমের সঙ্গে কথা বলছিল। এমন সময় হঠাৎ করে গোডাউনের ভেতরে মোটর সাইকেলে করে একজন মাস্ক পরা ব্যক্তি ঢুকে পড়ে। হঠাৎ কোনো মানুষের এমন আগমন দেখে রায়হানও তার লোকেরা অনেক অবাক হয়ে যায়, কারণ এই সময় এখানে কারো আসার কথা না। আর এইটা একটা পরিত্যক্ত জায়গা, তাই এর খোঁজ খবরও কেউ জানে না। লোকটি ভেতরে প্রবেশ করার পর মোটর সাইকেল থেকে নামে এবং তার উপর হেলান দিয়ে বসে যায়। আগন্তুক ব্যক্তিটির এমন আচরণে ওখানে উপস্থিত সকল ব্যক্তি অবাকের চরম সীমায় পৌঁছে যায়। কে রে তুই? আমি হলাম নাইট মেয়ার, তোদের দুঃস্বপ্ন আমি।
নাইট মেয়ার নাম শুনে রায়হান কিছুটা আতঙ্কিত এবং ভয়ভীত হয়, কিন্তু পরক্ষণে তার সেই ভয় চলে যায়, কারণ তার পাশে দাঁড়িয়ে আছে তার মতো আরো অনেক ব্যক্তি, আর আগন্তুক ব্যক্তিটি হলো একজন। তাই সে মনে করে ভয় পাওয়ার কোনো কারণই নেই। সে অতি উৎসাহিত হয়ে সাহসের সঙ্গে বলে, ও আচ্ছা, তুই সেই নাইটমেয়ার যে কিনা আমাদের লোকেদের মেরে চলেছিস, কিন্তু কেউ নাকি তোরে ধরতে পারছে না। আর আজকেই সেই অসাধ্য কাজ আমি করব। তোর মৃত্যু আমার হাতেই হবে। একে তো এত বড় একটা মিশন, তারপর তোকে ধরিয়ে দেওয়ার অর্থাৎ তোকে দুনিয়া থেকে সরিয়ে দিব। তা দেখে তো আশরাফুল স্যার অনেক খুশি হবে। হা হা হা। তাই নাকি? শোন, একে একে তোরা সবাই মরবি এবং সবার শেষে মরবে হচ্ছে তোদের রাজা, যে তোদের সবাইকে লিড দেয়। আর কয়েকদিন পর সেও মরবে। তুই আমাদের মারবি? হাউ ফানি! একবার তাকিয়ে দেখছিস আমরা কতজন আর তুই কতজন। হাসাইলি রে? তোদের মতো চুনোপুটিদের মারতে কতজন লাগবে? সিংহ তার নতুন রাজত্বের সূচনা করতে এসেছে। তার এই বিশাল সাম্রাজ্য দেশ, জনগণ, জাতির জন্য অনেক উত্তম হবে। তা সময় বলে দেবে। এখন বল, তুই আমাদের পিছে লাগছিস কেন? আর আজকে করতে এখানেই বা এলি কেন? তোর কি প্রাণের ভয় নেই? মরতে নয়, মারতে এসেছি। আর তোদের এই মিশন অসফল করতে এসেছি। তুই করবি আমাদের মিশন অসফল? তোদেরকে ধুলোয় মিশিয়ে দিব। আচ্ছা, অনেক ডায়লগ হলো, এবার অ্যাকশনে প্রবেশ করা যাক। এই কথা বলেই রায়হান তার লোকদেরকে নির্দেশ দেয় নাইট মেয়ারের উপর হামলা করার জন্য। রায়হানের কয়েকজন লোক নাইট মেয়ারের দিকে খুব ক্ষিপ্ত গতিতে তেড়ে যেতে থাকে। এমন সময় নাইট মেয়ার পকেট থেকে কয়েকটা স্লেন্স বল বের করে সজোরে মাটিতে ছুঁড়ে মারে এবং সেখান থেকে লাল রঙের ধোঁয়া বেরিয়ে পুরো জায়গাটি একদম লাল করে দেয়। কেউ কিছু দেখতে পাচ্ছে না, এরই মধ্যে শুধু চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর ধোঁয়াগুলো কেটে যায়। ধোঁয়া কেটে যাওয়ার পর রায়হান দেখতে পায় যার সাথে যত লোকজন ছিল সবাই মাটিতে পড়ে আছে। এর মানে দাঁড়ায় নিমিষের মধ্যে নাইট মেয়ার এদের সবাইকে মেরে ফেলেছে। এবার রায়হানের মনে ভয়ের সৃষ্টি হতে থাকে। কিরে, এখন ভয় পাচ্ছিস কেন? খুব তো লাফাইতেছিলি। আমায় নাকি তুই মারবি, আমি নাকি তোর কিচ্ছু করতে পারবো না। তো এখন তুই চুপ কেন? ভাই, আমায় ক্ষমা করে দিন। ক্ষমা? তোর মুখেতে এসব সব মানায় না। তুই না বীর, আমাকে একাই মেরে দিতে পারবি? আয়, মার মার আমায়। রায়হান কি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, কারণ সে জানে তার আর কিচ্ছু করার নেই। কারণ যে মানুষ এতগুলো লোককে নিমিষের মধ্যে মেরে দিতে পারে, তাহলে তার কাছে তো সে কিছুই না। গোডাউনের ভিতরে যে যত ঘটনা ঘটেছিল সবকিছু বন্দিরত মেয়েরা দেখতেছিল। তোরা এতগুলো মেয়ের জীবন নষ্ট করতে চেয়েছিলি, দেশের এই নামি দামি সম্পদ বাইরের দেশে পাচার করতে চেয়েছিলি, তোরা যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে দিতে চেয়েছিলি, তোরা দেশের বিরুদ্ধে অস্ত্র সাপ্লাই দিতে চেয়েছিলি। তারপরও বলছিস যে আমি তোদের ছেড়ে দেব? হাউ ফানি! সিংহকে কখনো তার শিকার ছাড়তে দেখেছিস তুই? আমি জানি দেখিসনি, কারণ সিংহটার টার্গেট থেকে সরে না, তাই আমিও সরতে পারবো না। এই বলে নাইট মেয়ার রায়হানের দিকে তার বন্দুক তাক করে এবং গুলির ট্রিগারে চাপ দেয় এবং খুব দ্রুত গতিতে একটি বুলেট বের করে রায়হানের কপাল ভেদ করে বেরিয়ে যায়। পরে তা থাকে শুধু তার নিথর দেহ। এভাবেই ধ্বংস হবে প্রতিটি অপরাধ, প্রতিটি অসাধু ব্যক্তি। অপরাধ করবে তো সে মরবে। মাফিয়া ওয়ার্ল্ডকে ভুল পথে চালিত করা। আশরাফুল, তোর সময়ও এবার ঘনিয়ে এসেছে। কথাটি বললে নাইট মেয়ার সেখান থেকে চলে যায়। পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং সেই পরিত্যক্ত গোডাউন থেকে নিরীহ মেয়েদেরকে উদ্ধার করে এবং রায়হান সহ তার লোকজনদের লাশগুলো পোস্টমর্টমে পাঠায়। চ্যানেল 32-এর একটি নিউজে বলা হয়েছে,
এখন আমরা কথা বলবো পুলিশ কমিশনারের সাথে, কারণ আবার খুন হয়েছে, যা কিনা করেছে নাইটমেয়ার। তবে এবার শুধু একটিমাত্র খুন হয়নি, খুন হয়েছে অনেকগুলো মানুষ। তবে এর পিছনে কারণও রয়েছে। তো চলুন সবটা আমাদের পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলমের থেকে বিস্তারিত শোনা যাক। তো এই মুহূর্তে আমরা ওনার কাছে চলে যাচ্ছি। পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম বলতে থাকে, আমরা আজ সকাল হওয়ার কিছুক্ষণ পূর্বে গোপন সূত্রে খবর পাই যে ওই গোডাউনটিতে মেয়েরা বন্দি আছে, যারা এই কয়েকদিনের দেশ থেকে নিখোঁজ হয়েছে। এই খবরটি পেয়েছি আমরা একটা ফোন কলের মাধ্যমে। তবে ফোন কলটা কার ছিল তা আমি জানি না। আমরা পরে ফোন করে ডিটেলস বের করার চেষ্টা করি, কিন্তু সবকিছু ছিল ফেকভাবেই রেজিস্ট্রেশন করা। আমরা লোকটার কথা মতো পরিত্যক্ত গোডাউনে যাই এবং সেখানে গিয়ে দেখতে পারি অনেকগুলো লাশ ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তাদের থেকে কিছুটা দূরে একটা নির্দিষ্ট জায়গায় 35 জন মেয়ে বন্দি অবস্থায় রয়েছে। ওখানে শুধু তারা বন্দি হয়েছিল না, ওখানে আরও অস্ত্র, ড্রাগস ও দেশের কিছু নামি দামি এবং নামকরা মূল্যবান সম্পদও ছিল। এখন যদি আমরা লাশের কথাগুলো বলতে যাই, আসলে তাদের হত্যা করেছে নাইটমেয়ার, কারণ তাদের সবার লাশের পাশে লেখা ছিল তার নামটি। তবে আরেকটি লাইনে লেখা ছিল, যা হলো দেশকে ভালোবাসুন, দেশের কল্যাণের জন্য কাজ করুন, আর নারী জাতি হলো আমাদের দেশের মূল্যবান সম্পদ। এর অর্থ দাঁড়ায় যে নাইটমেয়ার এই অপরাধের সাথে জড়িত নয়। যারা এই অপরাধ করতেছিল তাদের সে থামাইতে গেছিল। আমরা বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য সেখানে বন্দি মেয়েগুলোর সাথে কথা বলে এবং তারা আমাদেরকে জানায় এবং এই নাইটমেয়ার তাদের বাঁচাতে এসেছিল। তো এইখানে আমরা স্পষ্ট হই যে সে অপরাধের বিরুদ্ধে কাজ করেছে, তবে সে এর আগে তাদের খুন করেছে। তারা কি কোনো অপরাধে জড়িত ছিল? আমরা পরবর্তীতে তাদের বিষয়ে অনেক ঘাটাঘাটি করার পর জানতে পারি তারা সবাই কোনো না কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিল। তবে তারা সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকতো। যদিও অপরাধ তো অপরাধী, আইন নিজের হাতে তুলে নেওয়া এক ধরনের অপরাধ। আমরা এখনো চেষ্টা করছি, যত দ্রুত পারি ওকে খুঁজে বের করব। পুলিশ কমিশনার এতটুকু বলে সেখান থেকে চলে যায়। এরপরে নিউজ রিপোর্টার বলেন, দর্শক, আপনারা সবাই সবটা শুনলেন পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলমের মুখ থেকে। তবে নাইটমেয়ার কি দেশের ভালোর জন্য কাজ করছে? যদি তাই হয় তবে তা দেশের জন্য মঙ্গলকর। তবে সে আইনের চোখে দোষী। যে মেয়েগুলো কিডন্যাপ হয়েছিল তাদের বাবা মা এখনই নাইটমেয়ার নামের লোকটিকে বাহবা দিচ্ছে, সম্মান দিচ্ছে। কয়েক ঘন্টা আগেও যে মানুষটা সবার কাছে আতঙ্ক ছিল, সেই মানুষটা এখন সবার কাছে প্রিয় হয়ে উঠেছে। আসলেই এখন দেখার বিষয় এই শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকে। সকালবেলা ভার্সিটিতে ঋতু ও তার বান্ধবীরা ক্যাম্পাসে বসে আছে। তবে ঋতুর চোখ ভার্সিটির গেটের দিকে, কারণ কখন সেখান থেকে দিয়ে তন্ময় আসবে। আর তন্ময় যদি আসে, সে কি মৃত্যুর কথা ফলো করবে? মেজো ঋতুর দেওয়ার পোশাক পরবে নাকি পরবে না, সেই নিয়ে দ্বিধার মধ্যে রয়েছে ঋতু। কিরে, তোর কি মনে হয় পড়বে কি ও? জানি না রে। আচ্ছা, তুই কি ওকে সত্যি ভালোবাসিস? হ্যাঁ। আরো একবার ভেবে দেখ ঋতু। আমার আর ভালো লাগবে না, আমি যা ভাবার ভেবে নিয়েছি। তো ওরে বলে দে। দিব, আর কয়েকদিন যাক। আচ্ছা, ও কি বোঝে না যে তুই ওকে ভালোবাসিস? জানি না রে, আমি তো বোঝাতে চাই, কিন্তু ওকে এখন বুঝেও না বোঝার ভান করে নাকি কে জানে। আচ্ছা শোন, ও যদি তোর কথা মতো আজকে রেডি হয়ে আসে, তাহলে মনে করবি ওর দিক থেকেও গ্রিন সিগন্যাল আছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। তারা তাদের মধ্যে কথা বলতেছিল, হঠাৎ ঋতুর চোখ যায় ভার্সিটির বড় গেটের দিকে এবং সে দেখতে পারে যে তন্ময় আসছে, আর তার পরনে তার দেওয়া পোশাক। এমনকি গতকাল চলে আসার আগ মুহূর্তে ঋতু তাকে যেভাবে চুল করে রাখতে বলেছিল, ও ঠিক তেমনি করে এসেছে। কিরে, কি দেখছিস ওভাবে হা হয়ে? তন্ময়কে দেখি। ঋতুর কথা শুনে তিশা এবং আলিশা ভার্সিটির গেটের দিকে তাকায় এবং তারা তন্ময়কে দেখতে পারে। আরে তন্ময়কে আজকে তো খুব হ্যান্ডসাম লাগছে। এই, তোর ওর দিকে নজর দিবি না। আচ্ছা বাবা, আচ্ছা। তিশা এবং আলিশা হাসতে হাসতে ঋতু সেখান থেকে উঠে তন্ময়ের কাছে যেতে থাকে এবং তন্ময়ের কাছে কি সে বলে, বাহ হিরো বাহ, এখন তো তোমাকে দারুণ লাগছে। ধন্যবাদ। একটা কাজলের ফোঁটা দিলে আসতে পারো নাই? তোমার উপর না জানি আর কত মেয়ে নজর দিয়ে দিবে।
চান্স। তোমার যদি কোনো প্রপোজও করে বলো অ্যাকসেপ্ট করবে না। কেন? আমারও তো প্রেম করতে মন চায়। তন্ময় মজা করে কথাটা বলে। ভুলেও যদি এমনটা করিস না তাহলে তোকে মেরে ফেলবো আমি। আচ্ছা আচ্ছা, তুমি রাগ হইও না। হুম। এরপর ঋতু এবং তন্ময় ক্যাম্পাসের একটি ফাঁকা জায়গাতে বসে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে থাকে। কথা বলার এক পর্যায়ে তন্ময় একটু সাইডে যায় এমার্জেন্সি কাজের জন্য। আচ্ছা, তুমি এখানে কিছুক্ষণ বসো, আমি আসতেছি একটু। ওকে যাও, আমি আছি এখানে। তন্ময় এই কথা বলে সেখান থেকে চলে যায় এবং তার কাঁধের ব্যাগটি ওখানে সাইডে রেখে চলে যায় সে। ঋতু তন্ময়ের ব্যাগটির দিকে তাকায় এবং দেখতে পারে যে একটি ডায়েরি ব্যাগটি থেকে কিছুটা বের হয়ে আসে। ঋতু কৌতূহলবশত সেই ডায়েরিটি বের করে এবং তার প্রথম পৃষ্ঠা উল্টিয়ে দেখতে পারে লাল কালি দিয়ে সেখানে লেখা রয়েছে, আমি হলাম নাইটমেয়ার, সবার দুঃস্বপ্ন। মাফিয়া ওয়ার্ল্ডকে আমি আমার কন্ট্রোলে খুব শিগগিরই নিয়ে নেব। তারপর সূচনা হবে এক নতুন স্বর্ণযুগের, যেখানে রক্ত দিয়ে লেখা থাকবে আমার নাম। নাইট মেয়ার নামটি শোনার পর ঋতুর মাথার আকাশ ভেঙে পড়ে, কারণ যাকে সে ভালোবাসে সে একজন ভয়ঙ্কর অপরাধী। আর বর্তমানে ঋতু রয়েছে তার বিরুদ্ধে কাজ করার জন্য, কিন্তু সে যে তার ভালোবাসার মানুষটি হবে তা সে কখনো কল্পনা করতে পারেনি। এত সহজ সরল শান্ত প্রকৃতির একটা ছেলে কিভাবে এরকম ভয়ানক হতে পারে। ঋতু যেন এক প্রকার ঘোরের মধ্যে চলে গিয়েছে, তার মাথা পুরোটাই ব্ল্যাক হয়ে রয়েছে। কিছুক্ষণ পর সেখানে তন্ময় আসে। সে ঋতুর মুখের দিকে তাকায় এবং বুঝতে পারে যে সে কোনো একটা বিষয় নিয়ে অপসেট, এবং তখন এসে দেখতে পারে ঋতুর হাতে রয়েছে তার ডায়েরিটি। তার আর বুঝতে বাকি রইল না যে কেন ঋতু আপসেট। তুমি কি নাইটমেয়ার? তন্ময় এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না, কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, হ্যাঁ, আমি নাইটমেয়ার, আমি দুঃস্বপ্ন, আমি সেই প্রলয়। আমি তোমাকে ভালোবাসতাম তন্ময়, আর তুমি এত বড় সত্য গোপন করছো। তো তোমায় ভালোবাসতে কে বলেছিল? ভালোবাসতাম, তবে এখন সময় এসেছে তোমাকে আইনের হাতে তুলে দেওয়ার। আর শোনো, আমি হলাম ক্রাইম ব্রাঞ্চের একজন স্পেশাল অফিসার। 2 দিন আগে নাইটমেয়ার কি ধরার দায়িত্ব বা তার খুঁজে বের করার দায়িত্ব আমারই দেওয়া হয়। আর এবার তোমাকে তোমার আসল ঠিকানায় যেতে হবে। আমি দুঃখিত ঋতু, আমি তোমার এই কথা রাখতে পারবো না। আর আমাকে কেউ ধরতে পারবে না যদি না আমি নিজ থেকে ধরা দেই। আর তুমি যেহেতু সবটা জেনেই গেছো, তাহলে এখন আর এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। এ বলে তন্ময় তার পকেট থেকে একটি স্মোকেন বল বের করে মাটিতে ছুঁড়ে মারে এবং নিমিষের মধ্যে জায়গাটি লাল ধোঁয়াতে ভরে যায় এবং কিছুক্ষণ পর ধোঁয়াগুলো সরে যায়। ধোঁয়াগুলো সরে যাওয়ার পর ঋতু দেখতে পারে যে সেখানে তন্ময় নেই, মানে সে পালিয়েছে। তবে যাওয়ার আগে তন্ময় তার ব্যাগ এবং ডায়েরিটি ফেলে রেখে যায়। ঋতু অঝরে কান্না করতে থাকে, কারণ ভালোবাসার মানুষটি তার যোগ্য না। সে রক্তের নেশা উন্মাদ, মানুষ খুন করা তার প্রতিদিনের কাজ। যার মনে এত হিংস্রতা, তার মনে কি করে ভালোবাসা থাকতে পারে? ঋতু মনে মনে খুব কষ্ট পায়। তন্ময়কে সে ভালোবাসে, তা সে এই কথা এখন পর্যন্ত কাউকে জানায় না। আসলে মানুষের সব সময় দুইটা রূপ থাকে, একটা ভালো আর একটা কিছুটা অন্যরকম বলতে ভালো অথবা খারাপের সংমিশ্রণ হতে পারে, অথবা শুধু খারাপ হতে পারে, আবার অথবা ভালোর জন্য খারাপ হইতে পারে। কথাগুলো অনেক পেঁচালো হইলেও এটাই বাস্তব। আর যখন মানুষের 2 নাম্বার রূপটি সামনে আসে, তখন তার সামনেও উপস্থিত থাকা ব্যক্তিটি কখনো কল্পনাও করতে পারে না যে এই মানুষটাও এমন করতে হতে পারে।
ঠিক যেমনটা আজ ঋতুর সঙ্গে হলো। তার ভালোবাসার সহজ সরল ছেলেটি নাকি এক সিরিয়াল কিলার। এতদিন ধরে যাকে সে চাইলো সে নাকি রক্তের নেশা উন্মাদ। আসলে তন্ময়কে দেখে কখনো মনে হতো না যে তার ভেতরে এতটা হিংস্রতা লুকিয়ে আছে। তবে এতটা হিংসা হওয়ার পেছনে কারণ কি? আসলে কি কোনো কারণ আছে নাকি কারণবিহীন, নাকি সে একটা সাইকো? আজ সকালে পুলিশের ভাষ্য মতে এতটুকু তো বোঝাই যায় যে সে অপরাধের বিরুদ্ধে কাজ করতেছে। তো এটা তো ভালো, সাধারণ জনগণ বর্তমানে ওর ফ্যান হয়ে গেছে। তবে ঋতু কেন মানতে পারছে না, নাকি সে এখনো সবটা জানেই না? আজকে এর সাথে সাথে আরো একটা সত্য উন্মোচন হলো। ঋতু একজন ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার, এবং যে কিনা 2 দিন আগে এই নাইট মেয়ারকে ধরার দায়িত্ব পায়। আরে এবং সেই 2 দিন ধরে ওই বিষয় নিয়ে কাজ করতেছিল। তবে আজকে সে বিনা পরিশ্রমে জানতে পারে যে কি আসলেই নাইট মেয়র। সত্যটা মানতে কষ্ট হলেও এটাই সত্য তার জন্য। এখন জানি না পরবর্তীতে কি হবে। ঋতু কি তাকে চাইবে, নাকি তাকে পুলিশের হাতে ধরাই দিবে, নাকি ঋতু এবং তন্ময়ের মধ্যে কোনো বিভেদ দ্বন্দ্ব সৃষ্টি হবে যা ডেকে আনবে আরো একটি ভয়ঙ্কর প্রলয়। আশরাফুল তার অফিসে বসে আছে, তার চোখ মুখ দিয়ে যেন রাগে আগুন ঝরছে। কারণ এই নাইট মেয়ার তার অনেক বড় একটা মিশনের অসফল করে দিয়েছে, অনেক টাকার লোকসান করে দিয়েছে তার, এবং বর্তমানে সে জনসাধারণের সামনে হিরো হয়ে গিয়েছে। নাইটমেয়ার, নাইটমেয়ার কে এই নাইটমেয়ার? যারে এখন অবধি তোরা কেউ ধরতে পারতেছিস না, তাহলে আমার কি লাভ হলো তোদের রেখে? আমার একের পর এক কাজ অসফল করে চলেছে এবং আমার একের পর এক লোককে মেরে চলেছে সে, আর তোরা শুধু চুপচাপ দেখে যাচ্ছিস। ও টার্গেট আসলে আমার লোকেরা নয়, ওটার টার্গেট হলাম আমি। একজন রাজাকে মারতে হলে আগে তার সৈন্যদেরকে টার্গেট করতে হয়, এবং ও ঠিক তাই করছে। আর আমার মূর্খ সৈন্যরা বেঘরে প্রাণ হারাচ্ছে। বস, আমি বুঝতে পারছি, কিন্তু এমনভাবে তার কাজগুলো করেছে যাতে করে স্পেসিফিকভাবে তাকে ধরার কোনো বুদ্ধি নেই। পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার পিছনে লেগে আছে, কিন্তু তাও তারা কোনো রকমের ক্লু বের করতে পারতেছে না। আশরাফুল রাগে তার টেবিলে থাকা কাচের গ্লাসটি রেজাউলের দিকে ছুঁড়ে মারে, কিন্তু রেজাউল সাইডে সরে যায়, ফলে তার কিছু হয় না। আমি এদিকে একে তো ওকে নিয়ে টেনশনে আছি, আর তুই আমার সামনে ওর প্রশংসা করছিস। সরি বস, কিন্তু স্যার একটা ব্যাড নিউজ আছে। আবার কি ব্যাড নিউজ বাকি আছে বল। স্যার, মেট্রিক চ্যানেলের মালিক রাজীব চৌধুরী আপনার বিরুদ্ধে কিছু প্রমাণ পেয়েছে এবং এসে সেগুলো তার নিউজ চ্যানেলে খুব শীঘ্রই পাবলিশ করতে চলেছে। বলিস কি? করে কিন্তু নে তাহলে। কিনতে গিয়েছিলাম স্যার, কিন্তু রাজি হয়নি। ও বলেছে দেশের সাথে গাদ্দারি সে করতে পারবে না। আমরা ব্যর্থ হয়ে ফিরে এসেছি ওখান থেকে। আশরাফুল কিছুক্ষণ চুপ থাকার পর বলে, তো ওরে রাস্তা থেকে সরিয়ে দে। কিন্তু স্যার। কোনো কিন্তু না, এখন আমাদের সেফ থাকতে হলে এটাই করতে হবে। ওকে বস। আর শোন, এবার আর নয়, নাইটমেয়ারকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। ওকে পাল্টা আঘাত করতে হবে, এই খেলার পরিসমাপ্তি ঘটাতে হবে। ও এসেছে আমার রাজত্ব কেড়ে নিতে, কিন্তু জানে না আমি এক ভয়ঙ্কর রাজা। যারা যারা আজ অবধি আমাকে বাধা দিতে এসেছে তারা কেউ আর বেঁচে ফেরেনি। আর এবার সময় এসেছে ওর। ও নিজেকে খুব বড় মাফিয়া ভাবে, তাই না? এবার ও দেখবে আসল মাফিয়া কেমন হয়। পরদিন সকালে ঋতুর ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে। তন্ময় আসেনি, হয়তো আর আসবেও না। তার মনটা খারাপ। হঠাৎ সে তার ব্যাগে দেখতে পারে তন্ময়ের ডায়েরিটি হাতে নেয়। সে প্রথম দিন প্রথমের কিছু অংশ দেখেছিল। এবার সে ডায়েরিটির আরও ভেতরে প্রবেশ করে এবং সে দেখতে পারে অতীত। শহরের গলি ঘেঁষা এক পুরনো ফ্ল্যাটে তন্ময়দের সংসার, নাম মাত্র চাকরি।
অল্প আয় কিন্তু হৃদয় ভরা দেশপ্রেমে পরিপূর্ণ এক মানুষ ছিলেন তার বাবা আজমল চৌধুরী। তন্ময় ওনার একমাত্র সন্তান ছিল। আজমল চৌধুরী একজন সাংবাদিক, তবে তিনি আজ অবধি কোনো অন্যায়কে প্রশ্রয় দেননি। সত্যকে তুলে ধরাই ছিল তার ধর্ম, আর দেশের মঙ্গলের জন্য কলমই ছিল তার অস্ত্র। প্রতিদিন সন্ধ্যায় আজমল চৌধুরী ফিরতেন কাঁধে একটা ছোট্ট ব্যাগ ঝুলিয়ে, হাসি মুখে। তন্ময় তার বাবাকে খুব ভালোবাসতো। তখন তার বয়স ছিল 11। তন্ময় দৌড়ে যেত দরজা খুলে দিতে। তন্ময়ের মা তখন রান্নাঘর থেকে মাঝে মাঝে বলে উঠতেন, তন্ময়ের বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করো। কাগজ নিয়ে এত পড়ে থাকলে চলবে? আমার কাজ তো শুধু কাগজে না, রক্তে। এই দেশটাকে ভালোবাসি আমি। আমার রক্তে এ দেশ মিশে আছে। বুঝেছি। সাচ্চা দেশপ্রেমিক তুমি। অবশ্যই। যে দেশ আমাকে এত সুন্দর করে বাঁচতে দিছে, এত স্বাধীনভাবে ঘোরার স্বাধীনতা দিছে, তার জন্য তো জীবনও দেওয়া যায়। হয়েছে। ফ্রেশ হয়ে খেতে এসো এবার। খুব সুন্দর হাসি খুশি খুনসুটিতে তার পরিবার চলে যাচ্ছিল, কিন্তু সেই শান্ত সংসারেই একদিন নেমে এলো সর্বনাশের ছায়া। আজমল চৌধুরী হঠাৎ একদিন এক ভয়াবহ সত্যের খোঁজ পান। মন্ত্রী আশরাফুল একজন প্রভাবশালী নেতা। বাইরে থেকে ধর্মপ্রাণ দানশীল নেতা সেজে থাকা এই মানুষটি ছিল আসলে দেশের কালো দিকের গডফাদার। অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক পাচার, নারী ও শিশু পাচার সবকিছুতেই তার নাম জড়িত। দেশের মাফিয়া ওয়ার্ল্ডকে কন্ট্রোল করত সে। কিন্তু দেশের সবার চোখে সে একদিন সমাজ সেবক হয়েছিল। কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতো না। সেটা সকল সমাবেশে গরিব দুঃখীদের নিয়ে কথা বলতো, কিন্তু মুখোশের আড়ালে সে সেই গরিব দুঃখীদেরই ভাত মেরে খেত, যা কেউ কোনোদিন জানতেই পারেনি বা জানতে চায়নি। আজমল চৌধুরী যখন এসব তথ্য হাতে পান, বুঝে যান এটা শুধু নিউজ না, এ একটা যুদ্ধ। দেশের আত্মার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এমন চললে তার মৃত্যুভূমি ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে। আর যারা দেশের এত বড় একটা মন্ত্রী হওয়া সত্ত্বেও দেশের এমন ক্ষতি করতে পারে, সে কখনোই দেশে থাকার যোগ্য না। আজমল চৌধুরী সত্য ফাঁসের সিদ্ধান্ত নেন। সেদিন রাতেই তার ফোনে একটি কল আসে অচেনা নাম্বার থেকে। চৌধুরী সাহেব, কেমন আছেন? এই তো, আমি ভালো আছি। তবে আপনি কে বলছেন? আমি কে বলছি ওটা পরের বিষয়। আগে বলুন, শরীর ঠিক আছে তো আপনার? ঠিক আছে। আপনার পরিচয় দিন। আহা, আপনি এত পরিচয় করছেন কেন? আপনি এত বড় একটা স্বনামধন্য সাংবাদিক, তাই আপনার সঙ্গে কথা বলতে কল দিলাম। আর একটা জরুরি কথা আছে অবশ্য আপনার সাথে। কি কথা? চৌধুরী সাহেব, যেই বিষয় নিয়ে নাড়াচাড়া করছেন ওইটা অমনি ছেড়ে দিন। আপনার লাইফ সেট করে দেব। ভবিষ্যতে কোনো সমস্যা হবে না আপনার। আমি আমার ভবিষ্যৎ করতে পারবো। আমার কোনো সাহায্যের দরকার নেই। আর আমি বুঝতে পেরেছি আপনি কে, কেন ফোন দিয়েছেন। আর হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আমি নাড়াচাড়া করতেছি ওটা তো থামানো সম্ভব না। সময় মতো সবটা পরিষ্কার হয়ে যাবে। বিপদ হবে কিন্তু। বিপদ হবে? দেশের জন্য সত্যি বলা বিপদ হলে আমি তাতে গর্বিত। অপর পাশ থেকে আর কোনো আওয়াজ আসে না এবং আগন্তুক ব্যক্তিটি ফোনটি কেটে দেয়। একটু আগেই ওনাকে যে ফোন করেছিল সে হলো আশরাফুলের কোনো একজন লোক, যে কিনা আজমলকে ওই নিউজটি পাবলিশ করা থেকে বিরত থাকতে বলছে। কিন্তু আজমল চৌধুরী তো তা করবে না, সে তার সিদ্ধান্তে অটল। এভাবেই আজমল চৌধুরীর দিন যেতে থাকে। তবে হঠাৎ একদিন এক ভয়াল অমাবস্যার রাতের আবির্ভাব ঘটে তার জীবনে। তন্ময় তখন মাত্র 11 বছর বয়সী। তার মা তাকে পড়তে বলেছিলেন, আর বাবা তখন টেবিলে বসে রিপোর্ট টাইপ করছিলেন। তারা সবাই যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ ফ্ল্যাটের দরজায় জোরে ধাক্কার শব্দ শুনতে পাওয়া যায়। আজমল চৌধুরী গেটটি খোলার জন্য যায় এবং গেট খোলার সাথে সাথে 3 থেকে 4 জন অস্ত্রধারী গুন্ডা ঘরে ঢুকে পড়ে এবং তার পিছে 4-5 জন লোকের সঙ্গে প্রবেশ করে। মন্ত্রী আশরাফুল তন্ময় তার মাকে জড়িয়ে
ধরে। মা খুব তাড়াতাড়ি তাকে আলমারির পাশে গোপন ড্রয়ারের খোলা জায়গায় লুকিয়ে রাখে। সেই ছোট্ট ফাঁকা গর্ত থেকে তন্ময় নিজের চোখে সবটা দেখেছে। কেমন আছেন আজমল চৌধুরী? আমি ভালোই আছি। আপনি কেমন আছেন? ভালো আর থাকতে দিলেন কই? ভালো না থাকার মতো কাজ করলে তো ভালো থাকবেনই না। চলুন আমরা একটা ডিলে যাই, যাতে আপনিও ভালো থাকবেন আমিও ভালো থাকবো। আমি কোনো ডিলে যেতে চাই না। আগে শুনুন তো, আপনি বিদেশে চলে যান, ফ্যামিলি নিয়ে সব ব্যবস্থা আমি করে দেব। রাজার মতো চলবেন ওখানে, সুখের শান্তিতে থাকবেন, ছেলেকে পড়াবেন, আরো অনেক বড় করে তুলবেন। আপনি কেন এগুলো ঝামেলায় জড়াতে যাচ্ছেন? আমার এগুলো কিছু লাগবে না। আপনারা আসতে পারেন এখন। আমি আবারও বলতেছি কিন্তু। আমার কিছু লাগবে না, আপনারা চলে যান। ঠিক আছে, ভালো কথাই যেহেতু কাজ হলো না, তাহলে আঙুল তো এবার বাঁকাতেই হবে। কি কি করবেন আপনি? দেখুন কি করি। মুন্সি আশরাফুল তার একজন লোকের হাত থেকে বন্দুক নেয়, নিয়ে আজমল চৌধুরীর দিকে তাক করে এবং তার বুক বরাবর কয়েকটা ফায়ার করে। আজমল চৌধুরীর বুক গুলিতে ঝাঁঝরা হয়ে যায় এবং সে ফ্লোরে পড়ে যায়। তন্ময়ের মা এমন দৃশ্য দেখে চিৎকার করে কান্না করতে থাকে। স্বামীর মৃত্যু দেহের কাছে এগিয়ে আসে সে, তাকেও তারা গুলি করে। মুহূর্তের মধ্যেই একটি শান্ত সুন্দর ফ্যামিলি শ্মশানে পরিণত হলো। 11 বছরের বাচ্চাটা তার মা বাবার মৃত্যু নিজের চোখের সামনে দেখলো। তন্ময়ের কানে তখন শুধু একটা কথাই বাজতেছিল, দেশকে ভালোবাসার পুরস্কার কি মৃত্যু? ভোরবেলা প্রতিবেশীরা মৃতদেহ দেখে পুলিশ খবর দেয়, কিন্তু পুলিশও তো আশরাফুলেরই লোক। কেউ জানলো না সেই ঘরের একটা কোনায় এক শিশু বেঁচে ছিল, যার চোখে আগুন, মুখে ছিল নিঃশব্দ কান্না। তন্ময় সেদিন থেকে প্রতিজ্ঞা করে, আমি কিছু করতে পারিনি, কিন্তু আজমল চৌধুরী হারেনি। তার প্রতিটা রক্তকণা এখন আমার শরীরে। আমি বিচার হব, আমি আইন হব, আমি শাস্তি হব। তন্ময় তখন তার বাবার এক বেস্ট ফ্রেন্ডের কাছে বড় হতে থাকেন। উনি মূলত একজন নিউজ চ্যানেলের মালিক। উনি দেশের জন্য প্রাণ দিতে দুবার ভাববেন না। উনি অতঃপর তন্ময়কে ধীরে ধীরে নাইট মেয়ার অপরাধীদের দুঃস্বপ্ন হিসেবে গড়ে তোলে। তন্ময়ের যত আর্থিক সাপোর্ট লাগে সব উনি দেন এবং উনি ওনাকে নিজের ছেলের মতন ভালোবাসেন। তবে কি উনি? তন্ময়ের বয়স যখন 11 থেকে 23 হয়, এই সময়টা জুড়ে সে নিজের জীবনের প্রতিটা মুহূর্তকে করে তোলে প্রতিশোধের প্রশিক্ষণ কেন্দ্র। সে হ্যাকিং শেখে, মার্শাল আর্ট শেখে, সীমান্তে থাকা এক প্রাক্তন মিলিটারির কাছে ডার্ক ওয়েবে ঢুকে পড়ে, দুর্নীতিবাজদের কেস স্টাডি পড়ে। তার রক্তে তখন শুধু একটাই চিন্তা, আমি সত্যিকারের নাইট মেয়ার হব। তারপর ধীরে ধীরে সে এক এক করে অপরাধীদের মারতে থাকে এবং নিজের অস্তিত্বের জানান দিতে থাকে। সেই দিনের পর থেকে খবরে, টিভিতে, পত্রিকায় একটাই নাম, নাইট মেয়ারের প্রলয় শুরু হয়েছে। ডায়েরির শেষ লাইনে ছিল, তারা আমার কাছ থেকে আমার পরিবার কেড়ে নিয়েছে। এখন আমি তাদের কাছ থেকে তাদের ঘুম, শান্তি, ক্ষমতা সব কেড়ে নেব। আমার নাম তন্ময় নয়, আমি নাইট মেয়ার। আমি তাদের দুঃস্বপ্ন নিজের চোখের সামনে নিজের বাবা মাকে ছটফট করা অবস্থায় মারা যেতে দেখেছি। এর থেকে ভয়ানক দৃশ্য একজন সন্তানের জীবন আর কি হতে পারে? মৃত্যুটা স্বাভাবিক ছিল না। দেশকে ভালোবাসার জন্য তাকে জীবন দিতে হয়েছে। তাহলে দেশকে কি ভালোবাসা কারো উচিত নয়? তন্ময় আজ দেশ থেকে অপরাধ দূর করতে অপরাধের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করতেছে। যেখানে আমাদের দেশের আইন প্রশাসনের কোনো এক অদৃশ্য ক্ষমতার কাছে বাধা, ঠিক সেখানেই এই তন্ময় অপরাধীদের চোখে দুঃস্বপ্ন হয়ে উঠেছে। একের পর এক অবৈধ ব্যবসায়ী নিরপরাধদের হত্যাকারীকে শাস্তি দিয়ে চলেছে, তবে তার মূল লক্ষ্য একজন, আশরাফুল। বর্তমান ডায়েটের
পুরো ঘটনা পড়ার পর ঋতুর চোখ দিয়ে অঝরে জল ঝরছে, কারণ সে একজনকে অপরাধী ভেবেছে, কিন্তু তার অপরাধী হয়ে ওঠার কারণটা সে বোঝেনি বা বোঝার চেষ্টা করেনি। এখন তার মনে হচ্ছে সে যদি একবার তন্ময়কে সামনে পেত তাহলে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চাইতো, কিন্তু সে কি তার কাছে আর আসবে, নাকি রহস্যময়কে খুঁজতে তাকেও রহস্যময়ী হয়ে গড়ে উঠতে হবে? সবটাই এখন দেখার বিষয়। তবে মজার বিষয় হলো এই আমরা একটা মানুষকে যখন খারাপ বলি তখন আমরা তাদের প্রতি যে ঘৃণা পোষণ করি তা ভয়ঙ্কর এক রকমের ঘৃণাতে পরিণত হয়, কিন্তু যখন আমরা আবার সেই খারাপ মানুষটার খারাপ হয়ে ওঠার পেছনের কাহিনীটা জানতে পারি, ঠিক তখন আমরা রিয়েলাইজ করি যে ওর জায়গাতে হয়তো ও ঠিক ছিল, বা ওর জায়গাতে আমি থাকলে আমিও এমনটা হয়ে উঠতাম, ঠিক এখন যেমনটা ঋতু ভাবছে, কারণ সে বাস্তবতাকে দেখেছে। কিন্তু এখন সে এই বাস্তবতা ঘটার পেছনের কারণটা দেখেছে। যেই ছেলে 11 বছর বয়সে নিজের বাবা মাকে হারায়, তাও আবার এক অস্বাভাবিক মৃত্যুর ফলে, এমনকি তার বাবা মার মৃত্যু ঘটেছিল তার চোখের সামনে এসে চুপচাপ দেখেছিল, আর যা দেখার পর তার মনে প্রশ্ন জেগেছিল যে দেশপ্রেমের পুরস্কার কি মৃত্যু, যা আসলে লোমহর্ষক একটি লাইন ছিল। ঋতু তার বাড়ির দিকে যেতে থাকে। প্রায় সন্ধ্যা লেগে যাওয়ার মতো অবস্থা। সে যখন তার বাড়ির সামনে তো গাড়িটিতে দাঁড় করায়, তখন সে দেখতে পারে কয়েকটা গাড়ি তার বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে। সে তড়িঘড়ি করে তার গাড়ি থেকে নামে এবং দেখতে পায় তার বাড়ির গার্ডগুলো সবগুলি বিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। ঋতুর চোখে মুখে ভয় নেমে আসে। সে খুব দ্রুত গতিতে তার বাড়ির মধ্যে প্রবেশ করে এবং দেখতে পারে বাড়ির সমস্ত জিনিসপত্র অগোছালো হয়ে রয়েছে, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঋতুর চোখ আর একটু সামনে যায়, দেখতে পারে তার বাবা মা ফ্লোরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। সজোরে একটা চিৎকার দিয়ে সে তার বাবা মার কাছে যায়। সে দেখতে পারে তার মা আর বেঁচে নেই, আর তার জন্য একটা পৃথিবী থেমে গিয়েছে আজকে। তারপর সে তার বাবাকে খেয়াল করে, তার বাবা এখনো জীবিত রয়েছে। সে দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার মাথাটা তার কোলে নেয়। বাবা, এসব কি করে হলো? মা, আশরাফুল আমাদের মেরেছে। আমি ওর বিরুদ্ধে সমস্ত দুর্নীতি এবং অবৈধ কাজকর্ম আমার চ্যানেলে প্রকাশ করতে চেয়েছিলাম, কিন্তু তা জানতে পেরে আমাকে আজকে মেরে দিয়ে গেল। না বাবা, তোমার কিছু হবে না। আমি আমি এখনই অ্যাম্বুলেন্স কল করছি। না রে মা, অ্যাম্বুলেন্সে কল করে কিছুই হবে না। আমি বুঝতে পারছি আমার আর সময় নাই। শোন, তোকে একটা কথা বলে চাই। বলো বাবা। তুই নাইট মেয়ারকে চিনিস? ওর নাম শুনেছিস? হ্যাঁ। ও আসলে আমার বেস্ট ফ্রেন্ডের ছেলে। ওর নাম তন্ময়। ওকে নাইট মেয়ার বানিয়েছি আমি। ওর বাবাকেও এরকম নৃশংসভাবে হত্যা করেছিল এই আশরাফুল, এবং আমি ধীরে ধীরে তারপর থেকে তন্ময়কে তৈরি করি এক জ্বলন্ত আগুন করে। আমি আর আমজাল অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে তোর আর তন্ময়ের বিয়ে দিব, কিন্তু তা তো আর হলো না। শোন, তোকে আমি একটা ঠিকানা দিচ্ছি, ওইখানে তন্ময় আছে। উড়ে গিয়ে সবটা বলবি, ও বুঝতে পারবে। আর এই যুদ্ধ তুই থামাতে দিস না, আর সবশেষ দুজন দুজনকে নিজের করে নিস। কি বলো তুমি বাবা? তুমি অমর আঙ্কেলের বেস্ট ফ্রেন্ড? এই কথা বলে রাজীব চৌধুরী তার মেয়ের কোলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাবা! ঋতু তার মা বাবার শেষ কাজটুকু করে রাতে বসে আছে তার রুমে। অন্ধকার রুমে তার কাজ করার টেবিলে বসে থেকে ভাবছে। সমস্ত ঘটনাগুলোকে সে এক সুতো বাঁধার চেষ্টা করছে। এরপর ঋতু সবটা বুঝতে পারে। সব হিসাবগুলো সে এক জায়গায় আনে। কিছু বুঝতে পারে আজমল চৌধুরী সে বেস্ট ফ্রেন্ড হলো তার বাবা, যে কিনা তন্ময়কে প্রতিশোধের জন্য তৈরি করেছে, দেশের জন্য তৈরি করেছে, এবং তাদের বিয়ে হওয়ার কথা ছিল। ঋতুর বাবা মারা যাওয়ার আগে তাকে সেই ঘটনার ঠিকানাটি দিয়ে গিয়েছে। ঋতু সিদ্ধান্ত নেয় সে কাল রাতে তাদের সেই ঠিকানাতে যাবে এবং সেখানে গেলেই সে তন্ময়কে পাবে। পরদিন রাতের বেলা
ঋতু সেই ঠিকানা অনুযায়ী যায়। জায়গাটা ছিল শহর থেকে অনেকটা দূরে। ঋতু গাড়িটি ড্রাইভ করে সেই ঠিকানায় যায়। জায়গাটি একটি পুরনো গোডাউনের মতো। ঋতু সেখানকার দরজার সামনে গিয়ে নক করে, তবে যে গেট খোলে তার মুখে মাস্ক পরা লোকটি ঋতুকে জিজ্ঞেস করে, কে আপনি? আমি ঋতু। তন্ময় আছে কি এখানে? ও ভাবি, আপনি? ভাই এখানে আছে, আসুন। আগন্তুক ব্যক্তিটির মুখে ভাবি ডাকটি শুনে ঋতু কিছুটা অবাক হয় এবং একটু খুশিও হয়, যার ফলে তার মুখে মুচকি হাসি লক্ষ্য করা যায়। ঋতু ভেতরে প্রবেশ করে। সে দেখতে পায় তন্ময় পেছন ফিরে দাঁড়িয়ে আছে। সে আর অত কিছু না ভেবে দৌড়ে গিয়ে তাকে পেছনে জড়িয়ে ধরে। হঠাৎ করে কেউ তাকে জড়িয়ে ধরে। তন্ময় অবাক হয়ে সে পেছন ঘুরে দেখে ঋতু। এরপর ঋতু শক্ত করে জড়িয়ে ধরে। তন্ময়ের বুকে মাথা দিয়ে কান্না করতে থাকে। কাঁদতে কাঁদতে তন্ময়ের টি শার্ট ভিজে ফেলেছে। সে ঋতুকে শান্ত করিয়ে এক জায়গায় বসে তারপর সে বলে, কি হয়েছে তোমার? আমায় খুলে বলো। আমার এই দুনিয়ার কেউ নেই তুমি ছাড়া। মানে কি হয়েছে? আশরাফুল আমার বাবা মাকে মেরে ফেলেছে। কি? রাজীব আঙ্কেলকে ওরা মেরে ফেলেছে? এরপর ঋতু তন্ময়কে সবটা খুলে পড়ে। সবটা শোনার পর তন্ময়ের চোখ যে কয়েকটা ফোঁটা জল গড়িয়ে পড়ে, কারণ রাজীব আঙ্কেলকে সে তার নিজের বাবার মতো দেখত। আজকে সেও আর এই দুনিয়াতে নেই, আর তাকেও মেরেছে আশরাফুল। তন্ময় ঋতুকে তার বুকের সঙ্গে জড়িয়ে নেয় এবং বলতে থাকে, এই দুনিয়াতে তুমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আগলিয়ে রাখবো তোমায়। ঋতু আরো শক্ত করে তন্ময়কে জড়িয়ে ধরে। পুরো গোডাউনটা জুড়ে ওরা দুজন বাদে আরো দুজন ব্যক্তি ছিল, যাদের নাম হলো অভ্র এবং জয়, যারা তন্ময়ের খুব বিশ্বস্ত লোক, একদম ভাইয়ের মতো। সমস্ত কাজে তারা তন্ময়ের সাথে থাকে, সাহায্য করে। তন্ময় আর ঋতু ওখানে আরো কিছুক্ষণ থাকে। তারপর ঋতু তারা বাড়িতে চলে যায়। উক্ত ঘটনার পর থেকে তন্ময় আরো অনেক হিংস্র হয়ে ওঠে। তার হিংস্রতার পরিমাণ অনেক বেড়ে যায়। সে একে আশরাফুলের সকল লোককে মারতে থাকে। আগে সে মারতো 2-1টা করে, কিন্তু এবার সে 4-5 জন করে মারছে। এদিকে সরকার আবার পুলিশ প্রশাসনের উপর ফোর্স করতেছে। অন্যদিকে আশরাফুলও গভীর চিন্তায় মগ্ন যে কিভাবে একে থামানো যায়। বস, এবার তো মনে হয় সমস্যা আরো বড় হয়ে গেছে। রাজীব চৌধুরীকে মারার পর এই নাইটমেয়ারের আরো বেশি ভয়ানক হয়ে গেছে। আমাদেরকে একটা কাজও ঠিকমতো করতে দিচ্ছে না। তাই তো দেখছি। এবার এই যুদ্ধের ইতি টানতে হবে আমাদের। হয় ও থাকবে, নয়তো আমি। বস, রাজীব চৌধুরীর একটা মেয়েও আছে। ও আছে ক্রাইম ব্রাঞ্চের একজন স্পেশাল অফিসার। ও এখন আমাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে লেগেছে। কি বলিস? এতদিন বাপ লেগেছিল, এখন আবার মেয়ে লেগেছে? তুলে আন ওকে। বস, আমার মনে হয় ওর সাথে এই নাইট মেয়ারের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। তো ঠিক আছে, যা ওকে নিয়ে আয়। ঠিক আছে বস। এবার এই যুদ্ধের ইতি টানবো। সন্ধ্যার সময় ঋতু বাড়িতে ফিরছে। এমন সময় তার বাড়ির সামনে কয়েকটি গাড়ি এসে দাঁড়ায়। ঋতুর গাড়িকে তারা ঘিরে ফেলে। এরপর গাড়ি থেকে কয়েকজন বেরিয়ে ঋতুর গাড়ির গ্লাসগুলোতে সজোরে আঘাত করে। এরপর একজন ঋতুর মুখে রুমাল চেপে ধরে। ঋতু তার জ্ঞান হারিয়ে ফেলে। ঋতুকে আশরাফুলের লোকজন কিডন্যাপ করে নিয়ে গেল। উদ্দেশ্য একটাই, নাইট মেয়ারকে ধরবে। এখন দেখার বিষয় তাদের উদ্দেশ্য সফল হয় কিনা। রাত তখন গভীর। শহরের বাতাস যেন আজ কিছু একটা ঘটতে চলেছে। আকাশ জুড়ে মেঘ জমে আছে, বিদ্যুতের মাঝে মাঝে ঝলকে উঠেছে। এর মাঝে হঠাৎ তন্ময়ের ফোনটা বেজে ওঠে। ফোনটি এসেছে এক অচেনা নাম্বার থেকে। কে? আমি সেই যাকে তুই খুঁজতেছিলি। আমি সেই যার জন্য তুই এত কিছু করছিস। ও আচ্ছা, তুই সে? তোর প্রেমিকা এখন আমার কাছে বন্দী। পেছন থেকে ঋতুর চিৎকারের আওয়াজ শোনা যায়। তুই ওরে কিচ্ছু করবি না আশরাফুল। ওর যদি কিচ্ছু হয় আমি তোরে বাঁচতে দিব না।
আচ্ছা, এই দেখি কে কাকে বাঁচাতে দেয় না। এই, ঠিকানায় চলে আয়। এই বলে আশরাফুল তার কলটি কেটে দেয়। তন্ময়ের চোখ রক্তবর্ণ ধারণ করে। ভেতরের সমস্ত রাগ যেন আজ একটি বিন্দুতে এসে জড়ো হয়েছে। তন্ময় গিয়ে প্রস্তুতি নেয় সেই ঠিকানার উদ্দেশ্যে যাওয়ার জন্য। রাত 1:15। তন্ময় তার ফেভারিট বাইক রয়্যাল এনফিল্ডে করে যাচ্ছে এসেই গন্তব্যের উদ্দেশ্যে। যেন মনে হচ্ছে কোনো এক ক্ষুধার্ত সিংহ তার জীবনের শেষ শিকারটি করতে যাচ্ছে। একটিমাত্র শিকার, তার সারা জীবনের ক্ষুধা নিবারণ ঘটবে। তন্ময়ের মুখে মাস্ক, গায়ে কালো জ্যাকেট। বাইকের স্পিড একদম সর্বোচ্চ কাঁটায় গিয়ে ঠেকেছে। বাইকে বসা ছেলেটার যেন আজ তর্স হচ্ছে না। তন্ময় ঠিকানাটিতে আসার পর দেখতে পায় এটি মূলত একটি পুরনো কারখানা। তন্ময় সেখানে বাইক নিয়ে ঢুকে যায়। দেখতে পারে সামনের চেয়ারে বসে রয়েছে আশরাফুল এবং তার পাশে আসে রেজাউল, এবং তাদের থেকে কিছুটা দূরে একটি পিলারের সঙ্গে বাঁধা অবস্থায় রয়েছে, কিন্তু চোখ দিয়ে অঝরে জল পড়ছে তার। ওয়েলকাম ওয়েলকাম নাইটমেয়ার, কেমন আছিস? আমি ভালো আছি, তবে তোরা ভালো থাকবি কি না ওইটা জানি না। তাই নাকি? তুমি আমাদের মারবি? তুই আগে কিভাবে বাঁচবি ওইটা ঠিক কর। তাই নাকি? তো দেখি আজকে কে বাঁচায় আর কে মরে। আশরাফুল তার লোকদের উদ্দেশ্য করে বলে তন্ময়কে শেষ করে দিতে। আশরাফুলের লোকেরা তন্ময়কে ঘিরে নিয়েছে। তন্ময়ও কিছু কম যায় না। সে বলে, তোরা গুলি চালা আর আমি ন্যায়ের বারুদ ছড়াই। নাইটমেয়ার শুধু ছায়া নয়, আমি হলাম মৃত্যুর ঘ্রাণ। এরপর সে পকেট থেকে স্মোক বলগুলো বের করে এবং মাটিতে ছুঁড়ে মারে। পুরো ঘর লাল ধোঁয়ায় ভরে যায়। তার মধ্যে থেকে শুধু মানুষের চিৎকার আসতে থাকে। একটার পর একটা দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তন্ময়ের সামনে এগিয়ে যায়। তার গায়ে একটু রক্ত, একটু ক্লান্তি, কিন্তু চোখে আগুন। ধোঁয়াগুলো সরে যায় এবং আশরাফুল আবিষ্কার করে যে তার লোকগুলোর মধ্যে অনেক লোক মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। আশরাফুল চেয়ার থেকে উঠে দাঁড়ায়, কয়েক পা পিছিয়ে যায়। কি রে, কি হলো তোর? পিছাচ্ছিস কেন? আয়, লড়বি না? কে তুই? কেন আমায় চিনিস না? আমি হলাম সেই দুঃস্বপ্ন যাকে তুই প্রতিদিন রাতে দেখিস আর ঘুমের ঘোরে চিৎকার করে উঠিস। আমি হলাম সেই যার ভয়ে তুই রাতে ঠিকমতো ঘুমাস না। সব থেকে বড় কথা কি জানিস? আমি হলাম তোর মৃত্যুদূত। তোর জীবন দিতে এসেছি আমি, কারণ তোর বাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। আমার পিছনে কেন লাগছিস তুই? আমি কি করছি তোর? আজমল চৌধুরীকে চিনিস? উনি হলেন আমার বাবা, যাকে তুই নৃশংসভাবে হত্যা করেছিলি। তখন আমার বয়স ছিল 11। তুই 12 বছর পর আমি ফেরাতে এসেছি প্রতিশোধ নিতে, আর আমি তো নিয়েই ছাড়ব। সেদিন আমি আড়ালে থেকে সবটা দেখেছিলাম, কিছু বলতে পারিনি। তবে আজ আমি বলবো, তোর সময় ঘনিয়ে এসেছে আশরাফুল। আশরাফুলের চোখে মুখে ভয়। তবে এমন সময় তুই একজন তন্ময়ের মাথার পেছন থেকে আঘাত করে। তন্ময় পেছন ঘুরে দেখে রেজাউল মাথায় হাত দিয়ে তন্ময় মাটিতে পড়ে যায়। তন্ময়ের চারদিকটা যেন ঘুরছে। এবার আশরাফুল জোরে জোরে হাসতে থাকে, বলে, আমায় মারবি তুই? এখন বুঝলাম তুই আসলে কে এবং কার ছেলে। রেজাউল, তুই রাইট টাইমে রাইট কাজ করেছিস। তুই পুরস্কার পাবি, অবশ্যই পাবি। তার আগে এর মাস্কটা তো খোল, ওর মুখটা একটু দেখি। রেজাউল গিয়ে তন্ময়ের মুখ থেকে মাস্কটা খুলে ফেলে। দূর থেকে ঋতু সবটা দেখছে। সে মনে মনে মহান সৃষ্টিকর্তার কাছে একটা প্রার্থনাই করতেছে, তন্ময়ের যেন কিচ্ছু না হয়। এখন সৃষ্টিকর্তা কি তার কথা রাখবে? তন্ময়ের মুখটা দেখে আশরাফুল বলতে থাকে, আরে তুই তো বাচ্চা রে, তুই এই বয়সে আমার সাথে লাগতে এসেছিলি? তন্ময় চুপচাপ ওদের কথা শুনতেছে, কোনো কথা বলতেছে না। এরপর তন্ময়কে রেজাউল দাঁড় করায়। আশরাফুল তার হাতে বন্দুকটি নিয়ে তন্ময়ের দিকে তাক করে এবং বলে, তোর বাবাকে মেরেছি, এবার তোকেও মারবো, আর তারপর তোর প্রেমিকাকে। হা 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 হা। আশরাফুল যেই তার বন্দুকের ট্রিগারে চাপ দিতে যাবে, এমন সময় একটি স্নাইপারের গুলি চলার শব্দ শোনা যায়।
এবং গুলিটা এসে রেজাউলের কপালে গেঁথে যায়। হঠাৎ এমন ঘটনা ঘটে আশরাফুলের হাত থেকে বন্দুকটি পড়ে যায়। সে অবাক, বিস্ময় এবং আতঙ্কিত। তার কপাল বেয়ে মৃদু রক্ত, ঘাম ঝরছে। এমন সময় গোডাউনের ভেতরে অভ্র এবং জয় প্রবেশ করে। ঋতু আর বুঝতে বাকি রইল না যে কে স্নাইপারের গুলিটি চালিয়েছে। এবার তন্ময় জোরে জোরে হাসতে থাকে। আমি বাচ্চা নই বে, তুই শুধু এত বয়সে বেড়েছিস কিন্তু ব্রেনে তোর বৃদ্ধিটা ঘটেনি। তুই জানিস না কার সাথে লাগতে এসেছিস তুই। আজ আজ একজনের সমাপ্তি ঘটবে, এক প্রতিশোধের আগুন নিভে যাবে, দেশটা একজন দেশদ্রোহী হারাবে। এই বলে তন্ময় তার হাতে আশরাফুলের দিকে এগিয়ে যেতে থাকে। প্লিজ আমায় মারিস না, আমি আর এমন কাজ করব না। তোরে তো ক্ষমা করা যাবে না, তুই মরবি, তোকে মরতেই হবে। এই বলে তন্ময় তার পায়ে গুজিয়ে রাখা একটি ছোট্ট ছুরি বের করে আশরাফুলের ঘরে ঢুকিয়ে দেয়। আশরাফুল ব্যথা চিৎকার করতে থাকে। কেমন লাগছে তোর? এমনভাবে চিৎকার সেদিন আমার বাবা মাও করেছিল। তুই আবার আমার রাজীব আঙ্কেলকেও মেরেছিস। মানে তুই নিজেকে কি ভাবতি যে তোর উপরে কেউ নেই? একটা কথা মনে রাখিস যে বাপেরও বাপ থাকে। এই বলে তন্ময় তার বন্দুকটি আশরাফুলের দিকে তাক করে এবং চোখ বন্ধ করে গুলি চালাতে থাকে বুলেট শেষ না হওয়া পর্যন্ত। তন্ময় বন্দুকের 6টা বুলেট আশরাফুলের বুকে বিঁধে যায়। ঘাড়ে ছুরি ঢুকানোর অবস্থায় গুলির আঘাতে ঝাঁঝরা হয়ে বুক দিয়ে মৃত্যুবরণ করে আশরাফুল। আজ সমাপ্তি ঘটল এক কালো অধ্যায়ের। যে অধ্যায় এটা ইতিহাসের বুকে একটা কালো অন্ধকার ধরে রেখেছিল। বাবার মৃত্যুর প্রতিশোধ নিল একটি ছেলে। বাবার দেশপ্রেমকে আদর্শ মেনে দেশের সন্ত্রাসকে দমন করলো সে। এমন একজন মানুষকে সে দেশ থেকে, দুনিয়া থেকে সরিয়েছে যে কিনা এমন কোনো অবৈধ কাজকর্ম নেই যে করেনি। নারী পাচার থেকে শুরু করে ড্রাগস, অস্ত্র স্মাগলিং সব করেছে। এরই মধ্যে দিয়ে শেষ হলো এক প্রলয়ের। জয় গিয়ে ঋতুর হাতের বাঁধন খুলে দেয়। ঋতু দৌড়ে তন্ময়কে এসে জড়িয়ে ধরে। ঋতু কান্না করে দেয়। অবশেষে এসব শেষ হলো, আমাদের জীবন থেকে একটা বড় বোঝা নেমে গেল। এখন শুরু হবে এক নতুন অধ্যায়ের। তন্ময় ঋতুর ঠোঁটে নিচে ঠোঁট মিশিয়ে দেয়। আর একটি প্রতিবাদের গল্প, আরও একটি প্রতিশোধের গল্প এখানেই সমাপ্ত হয়। এরপর ঋতু আর তন্ময় তাদের নতুন জীবন শুরু করে, যেখানে থাকে না আর কোনো রক্তের নেশা, থাকে না কোনো প্রতিশোধ, থাকে না কোনো হিংসা, থাকে শুধু ভালোবাসা। প্রলয় এসেছিল অন্যায়ের বিরুদ্ধে, নাইট ম্যাটার ছিল প্রতিশোধের নাম। কিন্তু আজ একটা নতুন সকাল, যেখানে ন্যায় রইল তন্ময়ের হৃদয়ে আর ভালোবাসা পেল তার নতুন পরিচয়।